আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বিদ্যার্থী গ্রুপের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ক্লাসের বিষয়টি হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার ওয়ান শট এমসিকিউ ক্লাস। তো এই পুরো অধ্যায়টি জুড়ে আমি আছি তোমাদের সাথে রিপন ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। প্রথমে আমি এতটুকু তোমাদের ইনশিওর করব যে এই অধ্যায় থেকে শুধুমাত্র 50টি এমসিকিউ তোমাদের জন্য আমি বাছাই করেছি, এবং এই বাছাই পর্বে আমি তোমাদের বোর্ড কোশ্চেনগুলো ফলো করেছি এবং আমির হোসেন ও ইসাক স্যারের বই থেকে অনেক সুন্দর সুন্দর এমসিকিউ নিয়েছি। চলো এই অধ্যায়টিকে কি পড়বো এবং কিভাবে পড়বো সেটা জেনে নিই। চলো আমাদের প্রশ্ন শুরু করি। দেখো, একদম সিম্পল এবং শুরুর যে প্রশ্ন সেটা হচ্ছে বেসিক নলেজের উপরে। সেটা কেমন? দেখো, সবচেয়ে শক্তিশালী বল কোনটা? দেখো, আমাদের 4টি মৌলিক বল ছিল, সেই মৌলিক বলের ভিতরের কোশ্চেন দেখো, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সিলেট বোর্ড 2019 সালে আসছে। তো এইভাবে আবার বলতে পারে সবচেয়ে দুর্বল বল কোনটা। তাহলে বেসিক নলেজ থেকে কি প্রশ্ন আসলো? সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সেটা হচ্ছে দেখো, মহাকর্ষ বল না, এটা পৃথিবীর সবথেকে দুর্বল বল। তড়িৎচুম্বকীয় বল না, এর থেকে একটু বেশি হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপরে দুর্বল নিউক্লিয় বল। তাহলে এখানে সবচেয়ে শক্তিশালী হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল, আর সবচেয়ে দুর্বল যেটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল তোমার মহাকর্ষ বল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সেটা হচ্ছে নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? একটু আগেই পড়ে আসলাম যে সবচেয়ে শক্তিশালী বল কোনটা, সবচেয়ে দুর্বল বল কোনটা। তাহলে সবচেয়ে দুর্বল কে? মহাকর্ষ বল। সবচেয়ে শক্তিশালী বল কে? তোমার সবল নিউক্লিয় বল। বোঝা গেল? ওকে, পরবর্তী কোশ্চেন। দেখো, বলের মাত্রা সমীকরণ নির্ণয় করো। এটা দেখে ভয় পেও না, যেন রুয়েট 2012-13 কেন লেখা। আমি একটু আগেই বলে আসছিলাম ভাইয়া যে আমি যখন তোমাদের জন্য এই প্রশ্নগুলো বাছাই করেছি তখন ইসাক স্যারের বইটা আমি ফলো করেছি। তো সেখানে কি রুয়েট 12-13 সালে এই প্রশ্নটা আসছে, ওই জন্য আমার টাইপার করছে কি এটা তুলে দিছে। সো এটা ইসাক স্যারের বই থেকে তোমাদের প্রেডিক্ট করা, তোমাদের ভবিষ্যৎবাণী কিভাবে আসতে পারে সেটা করা। তো রুয়েট দেখে ভয় পেও না, যদি বোর্ড কোশ্চেন না লেখা থেকে অন্য কিছু লেখা থাকে মনে করবো এটা ইসাক স্যারের বইয়ের থেকে নেওয়া। চলো আর কথা না বাড়াই। দেখো, বলের মাত্রা সমীকরণ নির্ণয় করো। এক্ষেত্রে একক মাত্রা এই টাইপ থেকে একটা কোশ্চেন তুমি পাবা। দেখো, বলের মাত্রা সবার আগে ভাইয়া বল সমান সমান এফ সমান সমান কি? বল এফ সমান সমান এম এ। তো এই জায়গায় এখন তুমি শুধুমাত্র কি বসাবা? মৌলিক রাশিতে পরিণত করবা সব কয়টা। দেখো, এম হচ্ছে একটা মৌলিক রাশি, তো এম কে কিছু পরিবর্তন করব না, কিন্তু ত্বরণকে ভাঙা যায়, ত্বরণ ভাঙলে ভি বা টি আসে। এখন ভি ও মৌলিক রাশি না, সো ভি কে আবার ভাঙো। দেখো, ভি হচ্ছে ডি বাই টি, তো একবারে আমি নিচে টি স্কোয়ার করে দিলাম, তাহলে এম ডি বাই টি স্কোয়ার। তো এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এম, ডি এর মাত্রা হচ্ছে এল, টি এর মাত্রা হচ্ছে বড় হাতের টি ক্যাপিটাল। তো আমি এটা যেহেতু নিচে টি স্কোয়ার আছে, আমি উপরে দিয়ে ইনভার্স করে দিব। তাহলে কি করা যায়? টি ইনভার্স 2। তাহলে দেখো তো, আর এটাকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। তাহলে বলের মাত্রা এফ সমান সমান এম এল টি ইনভার্স 2। বলের মাত্রা এম এল টি ইনভার্স 2 কোথায় আছে এটা খোঁজো। দেখো, প্রথম টি আমার হচ্ছে এম এল টি ইনভার্স 2। ওকে, আশা করি তোমরা ম্যাথটি বুঝেছো। দেখবা, কখনো তুমি মাত্রা কখনোই মুখস্থ করবা না, যে কোনো বলের মাত্রা, কাজের মাত্রা, ক্ষমতার মাত্রা, এত মাত্রা মুখস্থ করে তুমি পারবা না ভাই। তো মাত্রা বের করার প্রসেসটা যদি তুমি জানো, ইজিলি এগুলো করতে পারবা। তো মাত্রা, একক, এই দুটো মাথায় রেখো। যে কোনো সময় তুমি যখন দেখবা যে অমুকের মাত্রা কত, অমুকের একক কত, তখন তুমি করবা কি একটু নিজে নিজে বের করার ট্রাই করবা। ওকে, পরবর্তী কোশ্চেন। দেখো, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, যেটা সরাসরি ইসাক স্যার তার বইয়ে এটা রেখে দিয়েছেন। দেখো, প্রশ্নটি কি? দেখো, এই কোশ্চেনটি কেন এত গুরুত্বপূর্ণ? এই কোশ্চেনটি দেখো, যদি কোশ্চেনের দিকে তাকাও তাহলে দেখা যায় কি একজন সাইকেল চালক তোমার 25 সেকেন্ডে 60 মিটার দূরত্বের একটি মোড়ে বাঁক নেয়। ওকে, এখন উলম্বের সাথে তার কোণের মান কত? বিষয়টা হচ্ছে অনেক ইজি। তোমরা যখন ব্যাংকিং কোণের ম্যাথ করেছো তখন একটা সূত্র ছিল, দেখো, tan থিটা সমান সমান তোমার ভি স্কোয়ার বাই আর জি। কিন্তু আমি সূত্র জেনে বসে থাকলে হবে না ভাই। এখানে দেখো, ভি কোথাও বলা নাই, এখানে আর কোথাও বলা নাই, কিন্তু জি এর মান তুমি জানো। প্রবলেম হচ্ছে এখন তোমাকে ভি ফাইন্ড আউট করতে হবে এবং আর এর মান। তো দেখো কিভাবে করবা। ছোট করে আমি এখানে একটা নোট লিখবো। দেখো, একটা বাঁক, সম্পূর্ণ একটা বাঁক, যার টোটাল দূরত্ব হচ্ছে 60 মিটার।
অলরাইট, এখন এই বাঁকটা সম্পূর্ণ ঘুরতে তার সময় লাগে হচ্ছে 25 সেকেন্ড। এখন তোমার কি এইটা মনে আছে যে এস সমান সমান ভিটি সূত্রটি? ওকে, এই এস এর জায়গায় আমি শুধু লিখবো ডি, ডি সমান সমান ভিটি। এখন এখান থেকে ভি এর মান তুমি বের করতে পারবা যে ডি বাই টি। এখন দেখো ডি এর মান কত? 600, টি এর মান কত? 25। তখন তুমি এই ক্যালকুলেশনটা করবা ক্যালকুলেটরের সাহায্যে। দেখো 600 ভাগ 25, যখন তুমি এটা করো এটা আসে 24 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ তুমি পেয়ে গেছো, কিন্তু লাগবে এখন আমার ছোট হাতের আর এর মানটা। তাহলে আর এর মান বের করবা। দেখো এখানে আমি যদি আর এর মান বের করতে চাই, তাহলে ভাই একটা জিনিস তুমি মনে আছে কি, যে একটা বৃত্ত অর্থাৎ দেখ একটা মোড় একটা বৃত্তের মতো, তো এই বৃত্তের সম্পূর্ণ দূরত্ব তোমার 600 মিটার। তো একটা বৃত্তের পরিধি না সেই দূরত্বটা, অর্থাৎ 2 পাই আর ই না 600 মিটার। ওকে, দেখছো এটা ধরে ফেলছো, 2 পাই আর সমান সমান 600 মিটার। তাহলে এখান থেকে আর এর মান তুমি পাবা 600 ভাগ 2 পাই। এখন পায়ের মান কেউ 4.1416 বসায়, কেউ 4.14 বসায়, এটা কোনো ব্যাপার না। দেখো 600 ভাগ 2 গুণ 3.1416, যখন তুমি এটা বসাবা তুমি এখানে আর এর মান পাবা 95.49 মিটার। তাহলে তুমি এই বাঁকের ব্যাসার্ধ পেয়ে গেছো, এই বাঁকের ব্যাসার্ধ পাইছো আর, এবং এখানে ভি এর মানও তুমি বের করছো। তাহলে এই মানটা শুধুমাত্র তুমি ভি আর আর এর জায়গায় বসিয়ে দিবা। দেখো আমি যদি একটি স্লাইড অ্যাড করি, দেখো tan থিটা সমান সমান সূত্র আমার ছিল ভি স্কয়ার বাই আর জি, এবং তুমি ভি এর মান বের করছো কত? 24 মিটার পার সেকেন্ড। আর এর মান কত পাইলাম? 95 কত ছিল? এই যে 95.49, তাহলে 49 মিটার। এখন মানটা বসাও, অর্থাৎ দেখো tan থিটা সমান সমান 24 এর স্কয়ার ইনটু ডিভাইডেড বাই 95 তোমার 49 ইনটু জি এর মান 9.8। ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশনটা করলে তুমি tan থিটার মান পাবা কত? দেখো 24 এর স্কয়ার ডিভাইডেড বাই 95.49 ইনটু তোমার 9.8। ওকে, আমার মানটি আসে 0.616। এখন শুধুমাত্র tan ইনভার্স করে দাও, tan ইনভার্স করলেই তুমি এখান থেকে কি পাবা? ওই যে কোণের মানটা পেয়ে যাবা। তাহলে আমি এখানে tan ইনভার্স অ্যান্সারটা লিখে দিই 31.63 ডিগ্রি। কত আসলো? 31.63 ডিগ্রি। কোথায় আছে? এই যে 62 আছে, বাট 3 নাই। সো পয়েন্টের পরে 2 ঘরে সমস্যা পাচ্ছে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? তাহলে প্রসেসটা আরেকবার বলি, এটা কিন্তু একটু টাফ ছিল, এবং যদি প্রশ্ন তোমার যশোর বোর্ডের মতো করে তাহলে ঠিক এইরকম করে দিবে। দেখো কেমন, একটা সাইকেল দিছে, সে চালক 25 সেকেন্ডে একটা মোড় বাঁক নিচ্ছে, তার দৈর্ঘ্য দেওয়া রয়েছে, কিন্তু কোনো ক্রমে ওই সাইকেল চালকের বেগ দেয় নাই, এবং বলেও নাই যে ওই মোড়ের ব্যাসার্ধ কত। কিন্তু এটা ব্যাংকিং কোণের ম্যাথ, বুঝতে পারছো? তাহলে প্রথমে আমাকে ভি এর মান বের করতে হবে। ভি এর মান বের করার সময় তোমার সূত্রটা এটা যদি মাথায় না থাকে তাহলে জীবনেও পারবা না। ডি সমান সমান ভি টি। এখন ভি এর মান এখান থেকে পেয়ে গেলে 24 মিটার পার সেকেন্ড। পরবর্তীতে ঘুরে আসো, দেখো আমি যখন বুঝতে পারছি একটা মোড়ের পুরো দূরত্ব হচ্ছে 60 মিটার, অর্থাৎ পরিধির দূরত্ব, তা পরিধি 2 পাই আর এর সূত্র আমরা জানি, তো এখান থেকে আর এর মানটাও পেয়ে গেলাম। পরে মানটা এখানে বসিয়ে দিয়ে তুমি ক্যালকুলেটরের সাহায্যে থিটার মানটা বের করবা। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন পরবর্তী ম্যাথ দেখো, পরবর্তী ম্যাথটিতে বলছে যে কত মানের একটি বল 10 কেজি ভরের একটি বস্তুর ওপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন, নট বেগ, বেগের পরিবর্তন অর্থাৎ ডেল ভি, অর্থাৎ ভি মাইনাস ইউ, যেটা বেগের পরিবর্তন বোঝো, শেষ বেগ মাইনাস আদি বেগ। এখন দেখো সেই বেগের পরিবর্তন তোমার 40 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে আমি বুঝলাম ডেল ভি অর্থাৎ ভি2 মাইনাস ভি1 সেটা কত? 40 মিটার পার সেকেন্ড। এখন ওই বেগ পরিবর্তনের সময় কত ছিল? ডেল টি ইকুয়াল টু 4 সেকেন্ড। অলরাইট, এখন
ওই বস্তুর ভর দেওয়া রয়েছে কত 10 কেজি। এন্ড আমার চাইছে কি কত মানের বল প্রয়োগ করলে এই প্রক্রিয়াটা কাজ করবে। তখন বল আমরা সব সময় জানি F সমান সমান ma। এখন দেখো a সরাসরি নাই, তাতে কি a আমরা বের করে নেব। দেখো m এই এর জায়গায় লিখব ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। মানটা বসিয়ে দাও। m এর মান ছিল 10 কেজি, ডেল ভি এর মান কত 40, আর তোমার ডেল টি এর মান 4 সেকেন্ড। তাহলে তুমি যদি এর ক্যালকুলেশনটা করো তো দেখো 4 10 40 আর 10 10 100, তাহলে টোটাল 100 নিউট্রন। কোথায় আছে 100 নিউটন? প্রথমটা 200, পরেরটা 50, পরে 150, পরে হচ্ছে 100 নিউটন। বোঝা গেল? আশা করি অনেক সুন্দরভাবে বুঝছো। পরবর্তী দেখো যে নিউক্লিয়নের মধ্যে, নিউক্লিয়াসের হবে, এটা নিউক্লিয়ন বলে দিছে। তো এর মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়? এখন একটা জিনিস দেখো, নিউক্লিয়াস যদি আমি এটা ধরি, এর ভিতরে তোমার প্রোটন থাকে আর নিউট্রন থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো নিউট্রন হচ্ছে তোমার নিউট্রাল, এর কোনো চার্জ হয় না, কিন্তু প্রোটনের তো চার্জ হয়। বুঝতে পারছো? এখন প্রোটন তো সবই পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ নিউক্লিয়াসটা তোমার কি হবে ভেঙে যাবে। তো এই নিউক্লিয়াস যেন ভেঙে না যায়, এই প্রোটন প্রোটন বিকর্ষণের যে পরিমাণ বল থাকে এর থেকেও বড় মানের একজন বল আছে, যার নাম হচ্ছে সবল নিউক্লিয় বল, যে এদের টাইটলি বেঁধে থাকে এবং ওই নিউক্লিয়াসটা ভেঙে যেতে দেয় না। তো ওই সবল নিউক্লিয় বলের ভিতরে একটা তোমার কণা কাজ করে, সেই কণার নাম হচ্ছে মেসন কণা। তাহলে 4টা মৌলিক বলের ভিতরে তোমার 4টা কণা কাজ করে, যেমন মহাকর্ষ বলের ভিতরে তোমার গ্রাভিটন, তোমার সবল নিউক্লিয় বলের ভিতরে মেসন। কিন্তু দেখো ভাই, এই নিউট্রিনো আর ইলেকট্রন এই দুটো বিটা ডিকের মাধ্যমে তৈরি হয়। বিটা ডিকে তোমাদের এত হিউজলি নাই, তবে একটা মনে রাখো, বিটা ডিকে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ বিটা ডিকে, একটা হচ্ছে নেগেটিভ বিটা ডিকে। যখন তুমি এই বিটা ডিকে দুটো করবা তখন নিউট্রিনো আর ইলেকট্রন, আবার পজিট্রন আর অ্যান্টি নিউট্রিনো তৈরি হয়, ওটা আমাদের বিষয় না। তো শুধুমাত্র মেসন আর গ্রাভিটন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। গ্রাভিটন কোথায়? মহাকর্ষ বলের কণা, আর মেসন তোমার সবল নিউক্লিয় বলের কণা। অলরাইট, চলো পরবর্তী কোশ্চেন। তাহলে এখানে কিন্তু অ্যান্সার মেসন। এখন দেখো 7 নম্বর এমসিকিউ হচ্ছে 6 কেজি ভরের একটি বন্দুক থেকে, বন্দুকের ভর দেখো 6 কেজি, সেই বন্দুক থেকে তোমার 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে, দেখো এটা হচ্ছে তোমার গুলির বেগ, বের হয়ে গেল। স্বাভাবিক। এখন বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দিল, ঠিক আছে। এখন বন্দুকটি কত বেগে পেছনের দিকে সরে যাবে? তো এটা হচ্ছে তোমার বন্দুক আর গুলির যেই ভরবেগের সূত্রটা ছিল, সেখানে দেখো আমরা জানতাম যখন বড় হাতের তোমার বন্দুকের কথা বলবে তখন বড় হাতের এম নিবা আর বড় হাতের ভি, অর্থাৎ এটা পশ্চাৎ বেগের কারণে আবার এখানে মাইনাস দিবা। এখন এমভি সমান সমান ছোট হাতের এমভি করবা। ছোট হাতের এমটা তোমার এখানে বন্দুকের ভর, গুলির ভর, আর ছোট হাতের ভিটা হচ্ছে তোমার গুলির বেগ। এখন আমার এই বড় হাতের ভিটা বের করতে হবে, এবং সেটা অবশ্যই নেগেটিভ হবে, কারণ কি এটা পশ্চাৎ বেগ, পিছনের দিকে আসতেছে। এখন দেখো, এখন এই ভির মানটা আমরা বের করব। ভি হচ্ছে মাইনাস এম ছোট হাতের এম ভি ডিভাইডেড বাই বড় হাতের এম, মানগুলো বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। এম হচ্ছে তোমার গুলির ভর, গুলি হচ্ছে 10 গ্রাম ছিল, একে কেজিতে পরিণত করবা। তো গ্রামকে যদি কেজিতে পরিণত করো, এখানে 10⁻³ দিয়ে গুণ দিলাম, এবং ভি এর মান দেওয়া রয়েছে 300 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 300, অ্যান্ড তোমার বন্দুকের ভর কত 6 কেজি ছিল। তো এইটা তুমি নিজে নিজে একটু ক্যালকুলেশন করো, এবং তুমি ক্যালকুলেটরের সাহায্য নিতে পারবা। 10 গুণ 10⁻³ ইন্টু 300 ডিভাইডেড বাই 6 তোমার আসে -0.5 মিটার পার সেকেন্ড। কোথায় আছে মাইনাস? দেখো এখন একটা জিনিস খেয়াল করবা, এ তো বলছে বন্দুকটি কত বেগে পিছনের দিকে সরে আসবে। সরাসরি যদি উচ্চারণ এইভাবে থাকছে যে পশ্চাৎ বেগ কত, তাহলে কিন্তু এই নেগেটিভটা শো করতো না, অথচ অপশনে দিবে পশ্চাৎ বেগের কথা বললে নেগেটিভ নিয়ে আসবা না, ঠিক আছে। ওকে, তাহলে অ্যান্সার কত? -0.5 মিটার পার সেকেন্ড। চলো আমাদের পরবর্তী কোশ্চেন, যে 30 কেজি ভরের স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে, দেখো 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটার পার আওয়ারে উন্নীত করার জন্য বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে? তার মানে আমার এফ এর মান বের করতে হবে, কত বল প্রয়োগ করা লাগবে। এখানে
সময় কত লাগছে ডেল টি 2 মিনিট, অর্থাৎ 2 গুণ 60, আমরা একে সেকেন্ডে নিলাম, 120 সেকেন্ড লাগলো। ওকে, আমার বেগের পরিবর্তন কত, ডেল ভি সমান সমান 36 কিলোমিটার পার আওয়ার। ভাই এটাকে তুমি কি করবা, মিটার পার সেকেন্ডে বের করবা। তো 36 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটারে করো, দেখো কিলোমিটারকে প্রথমে মিটারে করবা, 36 এর সাথে 1000 উপরে গুণ, আর এই আওয়ারকে তুমি সেকেন্ডে করতে গেলে নিচে তুমি 3600 দ্বারা ভাগ করবা, এবং এখানে ক্যালকুলেশন করলে কি পাবা দেখো, 36 ডিভাইডেড বাই 3.6, 10 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি টি এর মান পাইলা, ভি এর মান পাইলা, বস্তুর ভর দেওয়া আছে। এখন এফ সমান সমান কি ভাইয়া, এম এ, এ সমান সমান আবার কি তোমার বেগের পরিবর্তন, অর্থাৎ ডেল ভি ডিভাইডেড বাই সময় ডেল টি। এখন দেখো 30 কেজি ভর, বেগ পাইছিলাম 10, টি এর মান 120 সেকেন্ড। ক্যালকুলেশন করে দাও এটা, যে কত আসে 30 গুণন তোমার 10 ডিভাইডেড বাই 120, তাহলে আসে 2.5। আসে কত ভাইয়া? আচ্ছা এটা লগ দেখাচ্ছে কেন? For you, no problem. Log means আচ্ছা এখানে রিফ্লেক্স, হ্যাঁ ওখান থেকে লক করছি। আচ্ছা সরি, আমার এটা রিমোটের সাহায্যে এটা লক হয়ে গিয়েছিল। এখন দেখো এর ক্যালকুলেশনটা করলে কত আসে, সেটা হচ্ছে 2.5 নিউটন, 2.5 নিউটন। অ্যান্সার কোথায় আছে, বি নম্বর অপশনে। তাহলে এটা ইজিলি পারবা। দেখো আমি এফ সমান সমান এম এ সবসময় জানি, আমার ফাইন্ড আউট করতে হলো এ, এ বের করার জন্য আমার ডেল ভি ডেল টি লাগলো, যেটা আমি সাইজ করে বের করে নিলাম, অ্যান্ড দেন অ্যান্সার আসলো 2.5 নিউটন। পরবর্তী ম্যাথ দেখো, যে ভরবেগের মাত্রার সমীকরণ, ওই যে বলের মাত্রা সমীকরণ বের করার সময় কি বলছিলাম, একটু মুখস্থ করবা না, জাস্ট ওয়ে জানবা। দেখো কেমন, ভরবেগের মাত্রা জানতে গেলে ভরের সূত্রটা এম পি সমান সমান এম ভি, এটা সবাই জানো। ওকে, এখন দেখো ভি হচ্ছে তোমার মৌলিক রাশি না, এটা একটা লব্ধ রাশি, ভি কে আমরা ভাঙবো, তো এম কে রেখে ভি কে যদি ভাঙি তাহলে ডি বাই টি আসে। অলরাইট, এখন এম এর মাত্রা আমরা ক্যাপিটাল এম, দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল, সময় টি এর মাত্রা ক্যাপিটাল টি। তাহলে এটার একটু সাইজ করো, এম এল টি ইনভার্স 1। দেখো টি নিচে ছিল, এটা ইনভার্স করে আমরা উপরে দিছি, তো ইনভার্সের কারণে মাইনাস। এখন দেখো এম এল টি ইনভার্স 1 কোথায় আছে, এটা 1 নম্বর অপশনে। তাহলে কি এটা কি মুখস্থ করা লাগবে, জাস্ট আমি সূত্র জানি, আমি এটা ভাঙতেছি, মৌলিক রাশিতে পরিণত করছি, আমি যে এসআই মাত্রাগুলো জানি সেগুলো বসাইলাম, একদম ইজি, একটু মুখস্থ করবে না। দেখো লিফটের ম্যাথে তোমাকে একটা জিনিস বোঝাই, যখন লিফট তোমার নিচে নামবে তখন তার যে পরিবর্তিত ত্বরণ এ ড্যাশ সমান সমান জি মাইনাস তোমার ত্বরণ জি মাইনাস এ। যখন লিফট তোমার উপরে উঠবে তখন পরিবর্তিত ত্বরণ এ ড্যাশ সমান সমান জি প্লাস এ। এইটুকু একটু মনে রেখো, জাস্ট এটুকু, তাহলে লিফটের ম্যাথ তুমি সব সমাধান করতে পারবা। দেখো একটি লিফট 2.8 মিটার পার সেকেন্ড ত্বরণে, অর্থাৎ এই ত্বরণটা হচ্ছে লিফটের ত্বরণ এ সমান সমান 2.8 মিটার পার সেকেন্ডের স্কয়ার, ঠিক আছে। নিচে নামছে, কোথায় যাচ্ছে, উপরে না নিচে, এটা খেয়াল রাখবা। তাহলে নিচে নামছে, এখন লিফটের মধ্যে দাঁড়ানো এক ব্যক্তির ভর দেওয়া রয়েছে 90 কেজি। তাহলে তিনি যে ওজন অনুভব করবেন সেটি তুমি বের করে দেখাও। এটা ইসাক স্যারের বই থেকে তোলা এবং খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো তুমি কি করবা, তোমার ওজন বের করতে গেলে তুমি ডাব্লু সমান সমান, দেখো ওজন ডাব্লু দিয়ে প্রকাশ করতে পারো এম এ ড্যাশ, অর্থাৎ তোমার পরিবর্তিত ত্বরণ, নট তুমি জি এর ত্বরণ, নট তোমার ত্বরণ। তাহলে এখন করব কি, লিফটটা কোথায় গেছিল, আমি বললাম নিচে নামলে জি এর থেকে মাইনাসে, উপরে উঠলে জি এর সাথে প্লাসে। এখন নিচে নামছে, আমার আর কিছু করার নেই, এম ইন্টু জি মাইনাস এ, এ ড্যাশের জায়গায় জি মাইনাস এ বসালাম। এখন দেখো মান বসাও, তুমি ছিলে 90 কেজি এবং জি এর মান ছিল 9.8 আর তোমার ত্বরণ 2.8। ক্যালকুলেশনটা করলেই মান চলে আসবে। দেখো 90 ইন্টু তোমার 9.8 বিয়োগ 2.8,
আসে কত, ও শিট ডাবল মাইনাস হয়ে গেছে, ওকে, তাহলে 630 নিউটন। তাহলে তুমি সেই সময়ে অনুভব করবা তুমি 630 নিউটন ওজনের, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা বোঝার সময় একটু খেয়াল রাখবা, লিফটটা উপরে উঠতেছে না নিচে উঠতেছে, তখন ওজন তুমি জানতা এম জি বা এম এ, তুমি যেটাই বলতে পারো, পরিবর্তিত ত্বরণ ওইটা। তুমি যদি জি নিয়ে আসো তাহলে জি এর উপরে ড্যাশ দিবা, তুমি যদি এ নিয়ে আসো তাহলে এ এর উপরে ড্যাশ দিবা, এটা কোনো সমস্যা না। তাহলে লিফটের ম্যাথ থাকলে শুধুমাত্র খেয়াল রাখবা এ উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, বাদ বাকি তুমি পেরে যাবা। ওকে, পরবর্তী ম্যাথ দেখো, সার্কাস খেলায় একটি বাইক 1200 মিটার পার মিনিট বেগে একটি বৃত্তাকার বেগে ঘুরছে। ওকে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ 200 মিটার হলে বাইকটির কৌণিক বেগ কত? এখন একটা সুন্দর জিনিস যেটা তুমি সরাসরি রৈখিক বেগ আর কৌণিক বেগের মাঝে পড়ে আসছিলে, সেটা ভি সমান সমান ওমেগা আর। কিন্তু প্রবলেম হচ্ছে ওরা যে এককটা দিছে এটা আমার একটুও পছন্দ না এবং সমস্যা। দেখো, তোমার যে বেগটা দেওয়া রয়েছে সেই বেগ হচ্ছে 1200, বাট দেখো মিটার পার মিনিট দেওয়া, কিন্তু এটা তোমাকে মিটার পার সেকেন্ডে বের করতে হবে। তাহলে ওই যে মিনিট তারে সেকেন্ড করতে গেলে তুমি কি করবা, 1200কে তুমি 60 দ্বারা ভাগ করবা, তাহলে 20 মিটার পার সেকেন্ড পাচ্ছ। ওকে, এখন তোমার ব্যাসার্ধ কত দেওয়া রয়েছে, আর এর মান তোমার দেওয়া আছে 200 মিটার, ঠিক আছে। তাহলে তোমাকে কৌণিক বেগ অর্থাৎ ওমেগার মান বের করতে হবে। এখন দেখো ওমেগা সমান সমান কি আসে, ভি বাই আর। এখন মান বসাবা আর অ্যান্সারটা বলবা, 20 ভাগ তোমার হচ্ছে 200, কত হয় 20 ভাগ 200, তাহলে তোমার আসে 0.1 রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু প্রবলেমে পড়বা তুমি যখন মনে করো সূত্র জানো ভি সমান সমান ওমেগা আর, আরে ভাই এ তো একদম ইজি করে ফেলবো, ভি এবার ওমেগা সমান সমান ভি বাই আর। কিন্তু তুমি খেয়াল করো নাই যখন মিটার পার মিনিট আছে, ক্যালকুলেশন তোমার ওখান থেকেও যেটা আসবে সেটা তোমার অপশনে থাকবে, বোর্ড প্রশ্ন এত ইজি না, ওইটাও অপশনে থাকবে, যেই তোমার বের হয়ে যাবে তোমার এটা অপশনে আছে, একদম ঘটাস করে মেরে দিবা, ঘটাস করে নাম্বার কাটা শেষ, ঠিক আছে। তাহলে এটা খেয়াল রাখবা, একক খেয়াল রাখবা, মিটার পার মিনিট আছে নাকি আমাদের, এটা একটা পড়ার সাথে সাথে এমন হয়ে যায় যে মিটার পার সেকেন্ড আছে মনে হয়, তো একটু খেয়াল রাখবা, আর কিছু না। পরবর্তী ম্যাথ দেখো, যে জড়তার ভ্রামকের একক। পড়ার শুরুতে বলে আসছিলাম যে মাত্রা এককটা একটু খেয়াল রাখবা, কিন্তু মুখস্থ করবা না। দেখো জড়তার ভ্রামক সিম্পল আই সমান সমান এম আর স্কোয়ার। এখন শুধুমাত্র আমি মৌলিক রাশিগুলোর একক বসাবো, আমার জড়তার ভ্রামকের একক চলে আসবে। যেমন এম এর একক সবসময় কেজি, গ্রাম না, অর্থাৎ কেজি। এখন আর, আর মানে দূরত্ব, দূরত্বের একক কি বোঝায়, মিটার, অর্থাৎ মিটারের স্কোয়ার। তাহলে কি আসে দেখো, কেজি মিটার স্কোয়ার। এটা কি আমি মুখস্থ করছি না, আমি ওয়ে জানি, আমি মান শুধুমাত্র বসাইতেছি আর কিছু না। তাহলে কেজি মিটার স্কোয়ার কোথায় আছে, উপরেরটা হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার, না এটা না, পরেরটা কেজি মিটার না, কেজি পার মিটার না, কেজি মিটার স্কোয়ার, এই দেখো। তাহলে 12 গেল। এখন আমরা 13 নম্বর ম্যাথ দেখো, টর্ক এবং জড়তার ভ্রামক আই, টর্ক জড়তার ভ্রামক আই কৌণিক ত্বরণ আলফা এর মধ্যে সম্পর্ক। সব সময়ের জন্য মনে রাখবা টর্ক সমান সমান আই আলফা। এখন টর্ক সমান সমান আই আলফা ভাই কিভাবে আসলো, চলো আমরা এটা একটু একটু শর্টে তোমাকে বুঝিয়ে দিই যে টর্ক সমান সমান কি ছিল, আর এফ সাইন থিটা, কারণ এর সাথে ক্রস গুণন হয়, ক্রস গুণনের মান আর এফ সাইন থিটা। এখন টর্কের সর্বোচ্চ মানের জন্য তোমার সাইন থিটার মান হয়ে যায় 1, সাইন থিটার মান কত হয় 1। তাহলে তুমি টর্ক সমান সমান লিখতে পারো আর এফ, এফ কে ভাঙলে কি হয় এম এ, বোঝা গেল। এখন দেখো তোমার রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মাঝে একটা সম্পর্ক আছে, সেটা কি, সেটা হচ্ছে এ সমান সমান তোমার আলফা আর, বা আর আলফা তুমি যেটা বলতে পারো, এ সমান সমান আলফা আর। তখন আমি এর জায়গায় ওটা লিখবো যে আর সমান সমান এম আলফা আর, তো এর জায়গায় শুধুমাত্র আলফা আর লিখে দিলাম। এখন তোমার কাছে কি আসে দেখো তো, এম আর এর স্কোয়ার ইন্টু আলফা। এইবার জড়তার ভ্রামক, এই যে একটু শেখানোর আগেই দেখো আই সমান সমান এম আর স্কোয়ার, অর্থাৎ তুমি দেখো কালারটা চেঞ্জ করি, তুমি যখন এই যে এম আর স্কোয়ারের জায়গায় সুন্দর করে বসাবা আই আর আলফার জায়গায় আলফা, অর্থাৎ টর্ক সমান সমান আই আলফা। বুঝতে পারলে এটা? যখন তোমার মনে থাকবে না যে টর্ক সমান সমান আই আলফা, তুমি টর্কের মেন বেসিক সূত্রতে চলে যাবে আর এফ, তখন ওখান থেকে একটু ভাঙতে 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 দেখবা চলে আসবে, কিন্তু প্র্যাকটিস লাগবে।
তুমি মিনিমাম এটা 2 বার প্র্যাকটিস করলে আশা করি ধরে রাখতে পারবা। চলো পরবর্তী ম্যাথ। পরবর্তী ম্যাথে কি বলছে যে পাতলা বৃত্তাকার চাকতি চক্রগতির ব্যাসার্ধ কত? চক্রগতির ব্যাসার্ধ। এখন দেখো চক্রগতির ব্যাসার্ধের সাথে জড়তার ভ্রামক I সমান সমান mk²। এটা সারা জীবনের জন্য সত্য। এবার চাকতির যেহেতু কোনো অক্ষ বলে দেয়নি, যেটা তোমার লম্বগামী নাকি প্রান্তগামী কিছু বলেনি, অর্থাৎ আমরা এটা লম্বগামী ধরে নিব। হোয়াটস হ্যাপেন ভাই? দেখো পরবর্তী ম্যাথটি হচ্ছে তোমার 14 নাম্বার, যেটি বলা হচ্ছে, দেখো আমি একটু কালিটা চেঞ্জ করি। ওকে ঠিক আছে। এখন দেখো পাতলা বৃত্তাকার চাকতির তোমার চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। তো তুমি চক্রগতির ব্যাসার্ধের সাথে জড়তার ভ্রামকের একটা সম্পর্ক পড়ে আসছো, সেটা হচ্ছে I সমান সমান mk²। অলরাইট, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দাও। এবার দেখো তোমাকে বলে নাই যে কোন অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ চাইছে, তা আমরা এটা ধরে নেব লম্ব অক্ষের সাপেক্ষে। তো লম্ব অক্ষের সাপেক্ষে যখন চক্রগতির জড়তার ভ্রামক বের করবা, সেক্ষেত্রে তোমার আসবে হচ্ছে mr²/2। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো তো উভয়ই না তোমার হচ্ছে জড়তার ভ্রামক, তাহলে উভয়কে সমান করো। mk² সমান সমান mr²/2, অর্থাৎ এই পাশের থেকে দেখো m কাটা যায়, তাহলে k এর মাথায় যে স্কয়ার আছে সেটা ওই পাশে রুট ওভার করে দাও, তাহলে কি আসবে k সমান সমান r/√2। তাহলে তোমার আসলো তোমার কি চক্রগতির ব্যাসার্ধ k সমান সমান r/√2। কোথায় আছে 1/√2? না, 1/√3 না, 1/√2। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন। এবং এটা চাকতির জড়তার ভ্রামকের যে ফর্মুলা ছিল সেটা সরাসরি আমি এটা দিয়ে তোমাদেরকে এটা বোঝাইতে চাইছি যে মাঝে মাঝে সূত্র মাঝে মাঝে সংজ্ঞা সরাসরি দিয়ে দিবে, এবং সেটা কোনটি। দেখো এটা সিলেট বোর্ড 2021 সালে একই কাজ করছে, প্রত্যেক বোর্ডে কিছু না কিছু প্রশ্ন তোমার জন্য ইজি করে দিবে। দেখো সেটা হচ্ছে m ভরের এবং r ব্যাসার্ধের একটি চাকতি তার কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে, মানে কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে। এখন চাকতির জড়তার ভ্রামক কত? তাহলে এইভাবে তুমি মুখস্থ করছিলা যে m ভরের এবং r ব্যাসার্ধের চাকতির যদি লম্বভাবে গমনকারী হয়, তাহলে জড়তার ভ্রামক তোমার I সমান সমান mr²/2 হয়। ঠিক এইটাই, বোঝা গেল? ওকে, এখন দেখো পরবর্তী ম্যাথ। বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি? কৌণিক ভরবেগ। ওকে, আমি এটা সরাসরি জানি না, সো শুরু থেকে করব। শুরুটা কি L সমান সমান তোমার RP, অর্থাৎ রৈখিক ভরবেগের সাথে যদি তুমি ব্যাসার্ধটা গুণ করে দাও তাহলে তুমি কৌণিক ভরবেগ পাবা, এটুকু তুমি জানো। এখন তুমি এটারে ভাঙো, তুমি P সমান সমান রৈখিক ভরবেগ জানতা mv, এখন আমি P এর জায়গায় রিপ্লেস করব mv দ্বারা। এখন দেখো mv, অলরাইট। এখন আবার তুমি জানো যে রৈখিক বেগ আর কৌণিক বেগের মাঝে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা v সমান সমান ওমেগা r। আর দেরি না করে v এর জায়গায় তুমি ওমেগা r বসিয়ে দিবা, ওমেগা r বসিয়ে দিলাম। তাহলে কি আসলো তোমার কাছে m, একটা r আর একটা r মিলে দুইটা r, r এর স্কয়ার ইনটু ওমেগা। তাহলে তোমার কৌণিক ভরবেগ L সমান সমান mr² ইনটু ওমেগা। দেখো তো বি নম্বর অপশনে mr² ইনটু ওমেগা আছে। ঠিক আছে, আশা করি ম্যাথটি বুঝতে পারছো। এবং পরবর্তী ম্যাথ দেখো, পরবর্তী ম্যাথ হচ্ছে তোমার 17 টর্কের একক। দেখো একক মাত্রা থেকে আরেকটি একক, সেটি হচ্ছে টর্ক। টর্ক সমান সমান তুমি কি জানো ভাইয়া? টর্ক সমান সমান RF, অর্থাৎ নিউটন আর তুমি হচ্ছে দূরত্ব। তাহলে F এর জায়গায় তুমি নিউটন আর R এর জায়গায় তুমি মিটার, তাহলে টর্ককে বলতে পারো নিউটন মিটার। কোথায় আছে নিউটন মিটার? এই যে nm। চলো এটা দেখো রাজশাহী বোর্ড 2022 সালে আসছিল, ঠিক আছে। এখন 18 নম্বর, সমান ভরের দুইটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে। দেখো তোমরা যখন সংঘর্ষ পড়ছিলা, সংঘর্ষ দুই প্রকারের হয়েছিল, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো যখন তোমার এমসিকিউ রিলেটেড কিছু দেওয়ার থাকে তখন স্থিতিস্থাপক সংঘর্ষ থেকে অনেকগুলো শর্ত থাকে, সেই শর্ত থেকে তোমাকে এমসিকিউ দেওয়ার আসে। দেখো
সেক্ষেত্রে বলছে সংঘর্ষটা স্থিতিস্থাপক, আমার মেন শর্ত উপরেই বলে দিছে। এখন নিচের কোনটা সত্য তার আগে তোমাকে কিছু প্রপার্টি দিছে। দেখো প্রথম বস্তুর আদি বেগ এবং শেষ বেগ দেওয়া হচ্ছে u1 আর v1, দ্বিতীয় বস্তুর আদি বেগ ও শেষ বেগ u2 v2। তো তোমাকে এটা আমি বলে নিই, স্থিতিস্থাপক সংঘর্ষ হইলে তোমার প্রপার্টিজ গুলো এমন হয় যে প্রথম বস্তুর আদি বেগ আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ সমান হয়। তাহলে প্রথম বস্তুর আদি বেগ দ্বিতীয় বস্তুর শেষ বেগের সমান হয়ে যায়, এবং দ্বিতীয়ই বলা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি বেগ অর্থাৎ u2 প্রথম বস্তুর শেষ বেগের সমান হবে। তার মানে এই দুইটা প্রপার্টিজ থেকে এমসিকিউ তোমাকে দিবে। সেটা কি, u1 সমান হবে v2 এর সমান আর u2 সমান হবে v1 এর সমান। তাহলে দেখো এই দুইটার ভিতরে কোথায় এমসিকিউতে একটা থাকতে পারে। আর যদি বহুপদী প্রশ্ন হয় রোমান সংখ্যা দিয়ে 1 2, তো রোমান সংখ্যা 1 2 বা 3 এর যে কোনো একটা জায়গায় দুইটা ঢুকিয়ে দিবে আর একটা তোমাকে ফল্ট দিবে, তোমাকে এর ভিতরে বেসে এমসিকিউটা মারতে হবে। তাহলে এখানে দেখো u1 সমান সমান v2, এটাই অপশনে আছে, আমি এটা মেরে দিলাম। আশা করি এই টাইপের প্রশ্ন আসলে তুমি কখনো মিস করবে না। 19 নম্বর বলছে মহাকর্ষ বল কোন কণার বিনিময়ে কার্যকর হয়। মৌলিক বল যে চারটা আছে এখানে যে কোন কণার বিনিময়ে এই বলগুলো কাজ করতেছে, এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা। যেমন গ্রাভিটন তোমার মহাকর্ষ বলের ভিতর থেকে আসে, মেসন তোমার সবল নিউক্লিয় বল, ফোটন তোমার তড়িৎচুম্বকীয় বল। তাহলে এখানে তোমার অপশনে কি আছে, গ্রাভিটন, অর্থাৎ মহাকর্ষ বলের ভিতরে কাজ করতেছে কি, গ্রাভিটন। দেখো পরবর্তী কোশ্চেন, কোন অক্ষের সাপেক্ষে m ভরের একটি কণা সমকৌণিক দূরত্বে মানে বেগে অক্ষ হতে r লম্ব দূরত্ব থেকে ঘুরতে থাকলে এর প্রপার্টিজ গুলো সরাসরি দিয়ে দিয়েছে। এটা আসছিল ঢাকা বোর্ড 2016 সালে। এখন দেখো f সমান সমান কৌণিক বেগ সমকৌণিক দূরত্বে ঘুরতে থাকলে তোমার এখানে কেন্দ্রমুখী বল হয় mv²/r। দেখো প্রপার্টিজ একইটা আছে, অর্থাৎ এটা সত্য। এখন যদি আমি mv²/r কে একটু ভাঙি তাহলে দেখব কি, দেখো mv এর জায়গায় আমি লিখব ওমেগা r তার স্কয়ার বাই r। এখন যদি কাটাকাটি করো m ওমেগা স্কয়ার ইনটু r, তাহলে দেখো দ্বিতীয় প্রপার্টিতে f সমান সমান m ওমেগা স্কয়ার সাথে আবার r এর স্কয়ার দিছে, এই স্কয়ার দিয়ে ওরা ফল্ট করে ফেলেছে। কিন্তু যার চোখে একটু সমস্যা থাকবে ওই স্কয়ারটা তার মাথায় আর ক্যাচ করবে না, তখন কি করবে, মনে করবে আর এইটাও তো হচ্ছে, তখন ওটাও মেরে দিবা। তখন দেখো এটা একটু খেয়াল রাখবা, m ওমেগা স্কয়ার r, r এর পাওয়ার কিন্তু স্কয়ার না, তাহলে এটা কিন্তু ভুল হয়েছে। এখন রৈখিক ভরবেগের বেলায় আমরা পড়ছিলাম কি l সমান সমান rp, এখন p সমান সমান তুমি আবার জানো mv, অর্থাৎ আসে mvr। তাহলে রৈখিক বেগের প্রপার্টিজ ঠিক আছে যে l সমান সমান mvr। তাহলে অপশনে তুমি 1 আর 3 খুঁজবা, 1 আর 3 কোথায় আছে, বি নম্বর অপশনে। বোঝা গেল? চলো পরবর্তী ম্যাথ। 4 নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে দেওয়া রয়েছে তোমার বল F সমান সমান 4 নিউটন, সময় দেওয়া আছে তোমার 1 সেকেন্ড, তাহলে তোমার ভরবেগের পরিবর্তন চাইছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করবা, এখানে একটা জিনিস প্রতিপাদন করব, F সমান সমান তুমি জানো ma। এখন m সমান মানে m এর জায়গায় বসালাম a মানে কি, বেগদয়ের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, অর্থাৎ v - u / t, এটা আমি লিখতে পারি। ঠিক আছে, এখন এই টিটারে আমি ওখানে রাখতে চাচ্ছি না, আমি এই পাশে নিয়ে আসতে চাই। তাহলে ft সমান সমান mv - mu, অর্থাৎ দেখো তো এখানে ভরবেগের পরিবর্তন আসছে না, শেষ ভরবেগ mv মাইনাস আদি ভরবেগ mu, অর্থাৎ ভরবেগের পরিবর্তন কিসের সমান, ft এর সমান। এইটাকে বলা হয় বলের ঘাত। তো এই বলের ঘাত তোমার ভরবেগের পরিবর্তনের সমান। তো এখানে দেখো f আর t দেওয়া হয়েছে, অর্থাৎ ভরবেগের পরিবর্তন del p সমান সমান তুমি বলতে পারো ft। এখন f এর মান 4 নিউটন আর তোমার সময় হচ্ছে 1 সেকেন্ড, তাহলে কি আসবে 4 কেজি মিটার পার সেকেন্ড। অ্যান্সার কত, 4 কেজি মিটার পার সেকেন্ড। অপশনে কোনটা, বি নাম্বার। ঠিক আছে, ওকে। পরবর্তী ম্যাথ। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত। এখন দেখো মনে করো এটা একটা ওয়াল, তুমি এর উপরে জোরে একটা ফোর্স দিছো f মানের, তুমি f মানের একটা ফোর্স দিছো, এর ঠিক তোমাকে এই বরাবরই আরেকটা ফোর্স দিবে, সেটা f নেগেটিভ মানের।
এফ নেগেটিভ মানের, অর্থাৎ তাদের যে ক্রিয়া প্রতিক্রিয়া এদের মধ্যবর্তী কোণ আসে 180 ডিগ্রি। কত আসে? 180 ডিগ্রি। কোথায় আছে? সি নাম্বার অপশনে। পরবর্তী ম্যাথ দেখো, কোনটি কেন্দ্রমুখী বলের রাশিমালা? কেন্দ্রমুখী বল সব সময়ের জন্য F সমান সমান mv²/r। এখন যদি v কে ওমেগার সাহায্যে প্রকাশ করতে বলে, আবার v এর জায়গায় আমরা লিখতে পারি ওমেগা r। সো এখানে তুমি আবার বসাইতে পারো কি m ওমেগা r তার হোল স্কয়ার/r, অর্থাৎ এটা আসে mv ওমেগা² ইনটু r। তাহলে এই দুইটা তোমার অপশনে থাকতে পারে, এই দুইটার ভিতরে যেটা অপশনে থাকবে সেইটা। অপশনে কোনটা আছে? mv²/r। তাহলে mv²/r এই মেরে দিলাম। ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, বলের ঘাত। একটু আগেই শব্দটা উচ্চারণ করেছি, সেটা হচ্ছে বলের ঘাত। কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে। এখন দেখো, বলের ঘাত সব সময়ের জন্য বল এবং সময়ের গুণফল, তাহলে এফটি। তাহলে বল ও বলের ক্রিয়াকালের গুণফল, ক্রিয়াকাল বলতে যে কত সময় ধরে কাজ করতেছে, তাহলে সেটা টি। তাহলে এফটি, অর্থাৎ প্রথমটা সত্য। এখন ভরবেগের পরিবর্তন, ওই যে একটু আগে প্রমাণ করে আসলাম যে এফটি সমান সমান এমভি মাইনাস এমইউ, অর্থাৎ তোমার বল এই বলের ঘাতটা ভরবেগের পরিবর্তনের হারের না, ভরবেগের পরিবর্তনের সমান। হার বললে কিন্তু আবার নিচে টি চলে আসবে, হার বলা যাবে না, তো ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে পরিবর্তন কোনটা? দ্বিতীয়টা। এখন ভরবেগের পরিবর্তনের হার না, ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই নিচে টি। নিচে যদি টি হয়ে যায় তাহলে এখানে এই টিটা থাকতে পারবে না। দেখো, নিচে যদি টি চলে যায় তাহলে এইটি থাকতে পারবে না, অর্থাৎ এটা শুধুমাত্র বলের সংখ্যায় পরিণত হবে, অর্থাৎ এটা সত্য না। বলের ঘাতের জন্য এটা সত্য না। 1 আর 2 সত্য। কোথায় আছে 1 আর 2? সি অপশনে। আচ্ছা, এখানে দুইটা অপশন 1 আর 2 করছে, এটা হচ্ছে 1 আর 4, এটা হচ্ছে 1 আর 4, সরি 1 আর 3, এটা হচ্ছে 1 আর 3, 1 আর 3 উপরেরটা। তাহলে 1 আর 2 হচ্ছে অপশনে সত্য। পরবর্তী ম্যাথ দেখো, কি বলা হচ্ছে? একটি চাকার জড়তার ভ্রামক I সমান সমান 10 কেজি মিটার স্কয়ার দেওয়া আছে। চাকাটিতে 10 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণকে আলফা দ্বারা প্রকাশ করা হয় 10 রেডিয়ান পার সেকেন্ডের স্কয়ার। সুন্দর। কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে, অর্থাৎ টর্ক এর মান কত? হোয়াট ইজ দ্য টর্ক? টর্কের মান কত? এখন টর্ক সমান সমান তুমি সারা জীবন পড়ে আসছো আই আলফা, তাহলে আই এর মান বসাবা এবং আলফার মান বসাবা। 10 10 হয় 100 তোমার নিউটন মিটার। কোথায় আছে? বি অপশনে। এখানে না বোঝার কিচ্ছু নাই। তবে তুমি বলতে পারো ভাই এত সহজ প্রশ্ন দিবে? সব যদি কঠিন দেয় ভাই তুমি পারবা কখন? একটু তো সহজ দিবে, তাই না? আমি সব মিলায়ে জুলায়ে প্রশ্ন করছি, সংজ্ঞা থেকে, একক মাত্রা থেকে, কঠিন টাইপের ক্যালকুলেশন থেকে, সহজ টাইপের ক্যালকুলেশন থেকে, সব জায়গা থেকে খুঁটিনাটি আমি বেছে বেছে মাত্র 50টা তোমাদের জন্য সিলেক্ট করেছি। আশা করি এর ভিতর থেকে তুমি কমন পেয়ে যাবা, আল্লাহ ভরসা। দেখো 26 নম্বর হচ্ছে, একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ দেওয়া রয়েছে 0.5 মিটার। এখন জড়তার ভ্রামক কত? দেখো, আমরা জড়তার ভ্রামকের ভিতরে আছি, তো ভর দেওয়া রয়েছে, ভর 10 কেজি, চক্রগতির ব্যাসার্ধ কে সমান সমান হচ্ছে 0.5 মিটার। এখন আমরা জানি চক্রগতির ব্যাসার্ধের সাথে জড়তার ভ্রামক mk²। তো mk², m এর মান 10 কেজি, k এর মান 0.5, তার আবার আমার স্কয়ার করা লাগবে। এটা একটু ক্যালকুলেটরের সাহায্য নাও, সমস্যা কি? দেখো 10 গুণ 0.5 এর স্কয়ার, তাহলে আসে 2.5 নিউটন। কত আসে? 2.5 কেজি মিটার স্কয়ার, 2.5 কেজি মিটার স্কয়ার। কোথায় আছে? বি নাম্বার অপশনে। কোথায় আছে? বি নাম্বার অপশনে। ওকে, পরবর্তী ম্যাথ দেখো, একটি ভারী বস্তুর ভর অপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ। দেখো, শর্তটা কখনো হারাবা না। ভারী বস্তুকে আমি মোটা বড় হাতের এম দিলাম, মোটা ওই জন্য। এখন দেখো, হালকা বস্তু যে ছোট, তাকে ছোট হাতের এম দিলাম। দেখো বলছে মোটা ওই হালকা বস্তুর দ্বিগুণ, দুইগুণ। ঠিক আছে, বস্তু দুইটির ভরবেগ সমান, অর্থাৎ p1 সমান সমান p2। ঠিক আছে, এখন দুইটি বস্তুর গতিশক্তির অনুপাত কত? দুইটি বস্তুর গতিশক্তির অনুপাত কত?
তাহলে যদি এখানে গতিশক্তির অনুপাত চাই, ভরবেগের সাথে গতিশক্তির সূত্র কি ছিল? তোমরা এই সূত্রটা পড়ে আসছো যে p = √2mE, √2mE। এখন এটা কিভাবে আসলো? এটা আসছে, দেখো এখন যদি এটা দেখাতে যাই তাহলে তুমি আপাতত এটা এখন মনে রাখো যে E কে সমান p²/2m। এখান থেকে আমরা এটা বের করলাম যে p = √2mE। এখন যদি সমান হয় p1 = p2, অর্থাৎ ভরবেগ সমান বলছে, একটা শর্ত না দিলে তো তুমি ক্যালকুলেশনে আগাইতে পারবা না, তাই না? এখন দেখো p1 এর জায়গায় লিখতে পারো √2, এন্ড p1টারে আমি মোটা বস্তুর জন্য ধরছি, তাহলে বড় হাতের m আর তোমার কি E1 মোটা বস্তুর জন্য, আর এটা হচ্ছে √2 ছোট m E2। প্রশ্ন হচ্ছে গতিশক্তির অনুপাত যখন বলছে তোমাকে বলে দিছে কি যে ভারী বস্তু আর হালকার অনুপাত নাকি হালকা ইনটু ভারী। যদি এরকম না বলে তাহলে প্রশ্ন যে লাইনটা ছিল সেটা করবা, যে ভারী বস্তু আগে ছিল এবং তোমার হালকা বস্তু পরে ছিল, তাহলে বস্তু দুটির অনুপাত চাইলে ভারী ইস টু হালকা এমন করবা, ভারী ইস টু হালকা। তাহলে রুট উভয় পাশে তুলে দাও, তুমি 2 তুলে দাও, যদি এই রুট আর 2 একসাথে তুলে দাও, এই বড় হাতের m এর জায়গায় 2m বসাতে পারে E1, আর এখানে আমি বসাইতে পারবো শুধুমাত্র m E2, তখন এই mm আবার কাটা যায়। এখন E1/E2 যদি করো, দেখো ভাইয়া E1/E2 যদি তুমি এখান থেকে বের করো তাহলে আসবে 1/2, অর্থাৎ E1:E2 সমান তোমার 1:2। কি আসে? 1:2। এটা হচ্ছে তোমার উত্তর। 1:2 কোথায় আছে? ক্যালকুলেশনটা যেভাবে করলাম একটু বুঝে নিলেই যথেষ্ট। 1:2। আর ওই যে তুমি যদি প্রশ্ন করো E = p²/2m কোথা থেকে আসলো, একটু পরেই ওই এমসিকিউটা আমি তোমাদের জন্য রেখেছি। দেখো নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? ঘর্ষণ বলের উদাহরণগুলো একটু মনে রেখে আসবা। ঘর্ষণ বলের উদাহরণগুলো যে হাতে হাতে একটা ঘর্ষণ, আবার পায়ে হাঁটা একটা ঘর্ষণ, গতীয় ঘর্ষণ আছে, প্রত্যেকটা ঘর্ষণের একটা করে উদাহরণ আছে, তাদের ভিতরে অসংরক্ষণশীল বলের একটা ঘর্ষণ থাকে, সেই ঘর্ষণ বলটা এর ভিতরে উদাহরণ। ঠিক আছে? তাহলে ঘর্ষণ বলের উদাহরণগুলো বইয়ের থেকে টানা মুখস্থ করবো, অনেক উদাহরণ আছে, অনেক, বুঝতে পারছো? তাহলে তোমাদের এটা হোমওয়ার্ক, ঘর্ষণ বলের উদাহরণগুলো মুখস্থ করা তোমাদের দায়িত্ব। পরবর্তী ম্যাথ, জেট ইঞ্জিনের বা রকেটের কার্যনীতির ভিত্তি হলো কি? যুদ্ধ করবা জেট বিমান দিয়ে? দেখো জেট বিমান বা রকেটের কার্যনীতির ভিত্তি একটাই, সেটা হচ্ছে রৈখিক বেগের নিত্যতা সূত্র মেনে জেট বিমান তৈরি করা হয়। রৈখিক বেগের ভরবেগের নিত্যতা সূত্র কি বললাম? রৈখিক বেগের ভরবেগের নিত্যতা সূত্র, ভরবেগের নিত্যতা সূত্র, এটা মেনে চলে কে? তোমার জেট বিমান। এটা কিন্তু আসার মতো। হ্যাঁ, দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে বলের ভ্রামকের সমীকরণ। 31 নম্বর প্রশ্ন, বলের ভ্রামকের সমীকরণ। বলের ভ্রামকের আরেকটি নাম হচ্ছে খুবই সুপরিচিত, সেটা হচ্ছে টর্ক। তাহলে টর্কের অপর নাম কি? বলের ভ্রামক। তাহলে বলের ভ্রামক টর্ক সমান যদি ভেক্টরে প্রকাশ করো তাহলে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। দেখো আছে কিনা? আছে। এখন তুমি যদি মানে জড়তার ভ্রামকের মাধ্যমে প্রকাশ করতে চাও তাহলে টর্ক সমান পড়ে আসলা আই আলফা। এখন যদি তুমি ভেক্টর চিহ্ন দাও তাহলে এইভাবে আসবে, টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা। এইবার একটা জিনিস খেয়াল করো, এখানে যে সিস্টেমটা রাখছে এটা ডিফারেনশিয়াল ফর্মে। তো ডিফারেনশিয়াল ফর্মে কিভাবে নিয়ে আসবা ভাইয়া? দেখো যদি হচ্ছে তোমার কাছে টর্কের কথা বলে এই আলফা, দেখো এই টর্কটারে এইভাবে লেখা যায়, ওই আলফাটারে তুমি dl/dt আকারে প্রকাশ করতে পারো কৌণিক ভরবেগের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে dl ভেক্টর ডিভাইডেড বাই dt ভেক্টর। এটার যদি তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আসো তাহলে এই ফর্মটা আসবে। ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কয়টা আমার? 3টাই। অ্যান্সার কয়টা আমার? 3টাই হবে। চলো পরবর্তী ম্যাথ দেখো, কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। কৌণিক ভরবেগ বড় হাতের L, আর রৈখিক ভরবেগের ভিতরে যদি আমি সম্পর্ক করতে চাই কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের, কৌণিক ভরবেগ কৌণিক বেগের মধ্যে সম্পর্ক I ওমেগা, L ইজ ইকুয়াল টু I ওমেগা। কৌণিক ভরবেগ L, কৌণিক বেগ ওমেগা, আর জড়তার ভ্রামক হচ্ছে তাদের ভিতরে কোঅপারেশন তৈরি করে।
তাহলে এই ম্যাথটাও হয়ে গেল এবং আসবো 33। আমরা খুবই শেষের পথে। ম্যাথগুলো তোমরা আমি যেভাবে করতেছি সাথে সাথে তোমার খাতায় এভাবে লিখে রাখতে পারো, অনেক উপকারে দেবে, অনেক উপকারে। দেখো এখন প্রশ্ন হচ্ছে কৌণিক বেগ ওমেগা সমান সমান, দেখো ওমেগার আদ্য প্রান্ত এখানে বের করব। ওমেগার আদ্য প্রান্ত আমরা একটা জায়গায় শিখছি ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, এই একটা হইতে পারে ওমেগার সাহায্যে। আর একটা আছে ওমেগার সাহায্যে যদি একটা পর্যায়কালে একবার না ঘুরে অনেকবার ঘুরতে থাকে তখন এইভাবে আসে 2πn/t, 2πn/t। আর আরেকবার আসে কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু তোমার v/r, এটা একটা অপশন, কারণ v ইজ ইকুয়াল টু ওমেগা আর। তাহলে এই অপশনটা আছে আর এই অপশনটা আছে। আর এখানে 2πn/t হওয়ার কথা, এখানে অপশনটা একটু ভুল আছে, এখানে 2πn/t আছে, 2πn/ কি আছে, t আছে, ওখানে আছে ওটা, আমি টাইপার হয়তো ওটা তুলতে পারে নাই। হ্যাঁ, তাহলে অ্যান্সার কি আসবে তোমার ডি। বোঝা গেল? ওকে, পরবর্তী দেখো কোনটি সমান্তরাল অক্ষ উপপাদ্য। তোমাদের দুইটা উপপাদ্য আছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, তার ভিতরে একটা হচ্ছে আই সমান সমান কি ছিল, আই সমান সমান IG প্লাস এম এইচ এর স্কোয়ার। এটা সরাসরি সমান্তরাল অক্ষ উপপাদ্যের সরাসরি সূত্র। উপপাদ্য যে দুইটা ছিল তার ভিতরে সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে আই সমান সমান IG প্লাস এম এইচ স্কোয়ার। ওকে, তাহলে কোথায় আছে এটা, সি নাম্বার। আমি এজন্য এটা দিয়েছি যে সূত্র সরাসরি আসতে পারে এবং তার নমুনা হচ্ছে ঢাকা বোর্ড 2019। দেখো কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল অর্থাৎ দেখো এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এর বলগুলো কাজ করবে ঠিক কেন্দ্র বরাবর। তো যখন এইভাবে ঘুরতিছে তখন এর স্পর্শক বরাবর তার বেগটা থাকে। তো বেগ এদিকে অর্থাৎ তার সরণ হয় এদিকে। দেখো বেগ তো কৌণিক বেগ তো এইভাবে ঘুরতেছে ওমেগার সাহায্যে, আর সরণ হওয়ার চেষ্টা করে ঠিক তার স্পর্শক বরাবর, আর এইদিকে তোমার কাজ করে হচ্ছে বলটা। তাহলে এদের ভিতরে তোমার বল আর সরণের মাঝখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যায়। তখন তোমার কার্যের সূত্র থেকে কি জানো, এফ এস কস থিটা জানো। এখন থিটা যদি তোমার 90 ডিগ্রি হয়, cos 90 ডিগ্রির মান 0 হয়, তো 0 এর সাথে তুমি যাই গুণ করবা সে আলটিমেটলি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কোনো কার্য হয় না, তাই এটা বলছে এটা কার্যহীন বল। ঠিক আছে, তাই এটা কার্যহীন বল। এখন একটি বস্তুর গতিপথের দিকে ক্রিয়া করে, এটা বস্তুর গতিপথের দিকে ক্রিয়া করে না। যদি গতিপথের দিকে ক্রিয়া করতো তাহলে এই বলটা এই বরাবর চলে যেত, ঠিক আছে, কিন্তু এটা কখনো হয় না। তাহলে এটা গতিপথের উপরে ক্রিয়া করে না। আর এর মান যে কেন্দ্রমুখী বল সেটা হচ্ছে mv²/r, mv²/r। তুমি চাইলে একে ওমেগার মাধ্যমে প্রকাশ করতে পারো যে v সমান সমান কি, ওমেগা আর। তো ওমেগা আর এখানে রিপ্লেস করো, আসবে কি m ওমেগা²r। তো এটাও একটা, এটাও আরেকটা। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ম্যাথ দেখো 36, রাস্তার ব্যাংকিং কোণ নির্ভর করে। দেখো এটা রাজশাহী বোর্ড 2021 সালে ব্যাংকিং কোণ থেকে প্রশ্ন আসবেই। সেটা কি, গাড়ির ভরের উপর কখনো গাড়ির ভরের উপরে নির্ভর করে না। ঠিক আছে, রাস্তার ব্যাংকিং কোণ গাড়ির ভরের উপর নির্ভর করে না। ব্যাংকিং কোণের দুটো সূত্র পড়বা, tan থিটা সমান সমান v²/rg। ঠিক আছে, তো এখানে দেখো তোমার ভি অর্থাৎ গাড়ির বেগের উপর নির্ভর করে, তোমার যে বাকের ব্যাসার্ধের উপর নির্ভর করে, কিন্তু ভরের উপর নির্ভর করে না। গাড়ির দ্রুতি মানেই বেগ ভাইয়া, তাহলে গাড়ির এই যে দ্রুতির উপরে নির্ভর করতেছে। আর রাস্তার বাকের ব্যাসার্ধের উপরে, এই যে রাস্তার বাকের ব্যাসার্ধের উপরে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিসের উপরে, ভরের উপরে না। হ্যাঁ, ওকে, তাহলে 2 আর 3 কোথায় আছে, এই তো সি নম্বরে। 2 আর 3 কোথায়, সি নম্বরে। আচ্ছা, ব্যাংকিং কোণ শেষ। এবার একটি গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত। দেখো গাড়ির আমরা নিরাপদে বাঁক নিতে পারবে tan থিটা সমান সমান দেখো v²/rg। এটা পরিমাপ করে পাবা, এটা কি করে, পরিমাপ করে, ওই রাস্তার ব্যাসার্ধ পরিমাপ। রাস্তার ব্যাসার্ধ যখন তুমি ব্যাসার্ধের সাহায্যে তুমি দেখবা যে তোমার ভি এর মানটা এখানে আসলে প্রযোজ্য কত, তো এখান থেকে তুমি একটা ভি পাবা। অর্থাৎ এখান থেকে যে ভি পাবা সেটা এমন হয় যে tan থিটা ইন্টু আর জি, tan থিটা ইন্টু আর জি। তো এই ভিটারে যদি আমি v1 ধরি, অর্থাৎ এইটা হচ্ছে আমার রিয়েল, এর উপরে গেলে ধূপ করে পড়ে যাবা, এর উপরে গেলে ধূপ করে পড়ে যাবে, এর সমান পর্যন্ত তুমি কন্ট্রোলে থাকবা, এর নিচে থাকলে আরো ভালো, কিন্তু এর উপরে গেলেই তুমি পড়ে যাবা, বাঁক নেওয়া পসিবলই না। দেখো সেক্ষেত্রে তোমার গাড়ির বেগ যদি এইটা হয়, যে গাড়ির বেগ ভি হয়,
যদি গাড়ির বেগ v হয় আর আমার ওই রাস্তা থেকে মেপে পেলাম v এর মান হইতে হবে v1 এর সমান, তাহলে অবশ্যই vটা v1 এর থেকে ছোট অথবা সমান হইতে পারবে, কিন্তু বড় হওয়া যাবে না। তাহলে v হচ্ছে মানে লেস দেন অর ইকুয়াল, এই v1 এর জায়গায় তুমি এটা বসাইতে পারো যে tan থিটা ইনটু rg। এখন ওরা কাজ করতে গেছে কি, যে এই রুট ওভারটাকে তুলে দিয়ে দেখো যে হাফ করছে, এটা কোনো ম্যাটার না, তুমি হাফও রাখতে পারো রুটও রাখতে পারো, ঠিক আছে? তাহলে বিষয়টা বুঝছো কিনা, যে রাস্তা থেকে পরিমাপ করে আমি যে ভিটা পাবো আমার গাড়ি হয় ওই ভি এর সমান হইতে হবে, না হবে ওর থেকে কম হইতে হবে, কিন্তু ওর উপরে গেলেই তুমি আছাড় খাবা, ঠিক আছে? শেষ 37। এখন 38, কোন সাইকেল আরোহীকে 60 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত বেগে ঘুরতে হবে যাতে সে উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবে? এখন একটা জিনিস খেয়াল করো, রাস্তার ব্যাসার্ধ দেওয়া আছে 60 মিটার, মানে বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 60 মিটার, কত বেগে ঘুরতে হবে অর্থাৎ ভি এর মান কত হতে হবে, যেখানে তোমার কোণ দেওয়া আছে এত, অর্থাৎ ভি এর মান বের করবা। ভি এর মান জানো রুট ওভার আর জি ট্যান থিটা, কি জানো? রুট ওভার আর জি ট্যান থিটা। এখন শুধু মান বসাবো ভাইয়া, দেখো আর এর মান কত তোমার হচ্ছে 60, জি এর মান সব সময়ের জন্য 9.8 মুখস্থ রাখবা যতক্ষণ তুমি ভূপৃষ্ঠে আছো। এখন ট্যান 30 ডিগ্রি, এইবার তোমার হাতের ক্যালকুলেটরে ইউজ করো, তোমার হাতের ক্যালকুলেটরে ইউজ করো, 9.8 গুণ তোমার ট্যান 30 ডিগ্রি রুট ওভার করে একসাথে করলাম, মান আসলো তোমার হচ্ছে 18.43 মিটার পার সেকেন্ড। 18.43 মিটার, দেখো তো 18.43 কোথায় আছে? এই যে একটু এদিকে আছে, কিন্তু 18.4 তো আছে, অ্যান্সার মিলছে। ওকে, তাহলে বুঝতে পারলা কি করলাম? একদম সহজ, যে ভি সমান সমান রুট ওভার আর জি ট্যান থিটা, সূত্রটা বসাইলাম, ভি আর থিটার মান আর থিটার মান দেওয়া রয়েছে, ভি এর মানটা বের করে ফেললাম, ঠিক আছে? এটা শেষ। এখন দেখো তোমাকে বলছে স্থির অবস্থা থেকে, ভালো কথা, স্থির অবস্থা থেকে 100 কেজি ভরের একটি গাড়ি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বের একটি আনত তল বেয়ে নামতেছে। আরে আল্লাহ, কি কঠিন ভাই, এটা অনেক হার্ডের ভিতরে একটা ম্যাথ, তোমার টাইম যাবে আর কি। তখন গাড়িটির বেগ নির্ণয় করো। আমি একটা ছোট্ট চিত্র আঁকাবো এবং এই চিত্রটা খুব ভালোভাবে দেখবো ভাইয়া। দেখো এখানে যদি আমি এই ওদের মতো একটা আনত তল যেটা 30 ডিগ্রি, আর এই জায়গায় ওই ভরটা আছে আমার এখানে, সেই ভরটা, এবং এই ভর হচ্ছে 100 কেজি, এবং এই বস্তুটা আনত তল বেয়ে নিচের দিকে নামতেছে, আনত তল বেয়ে কি হচ্ছে? নিচের দিকে নামছে, এবং সেক্ষেত্রে তোমার হচ্ছে এই যে যেই আনত তল বেয়ে নামতেছে সেই তলটা হচ্ছে 20 মিটার লম্বা। বুঝতে পারছো? এখন দেখো যদি 20 মিটার লম্বা হয়, একটা জিনিস তোমাকে আমি শেখাই দিই, যখন তুমি দেখবা যে কোণটা তোমার ভূমির সাথে আছে, তখন এখানে তুমি এ এর মান সমান সমান বলবা জি সাইন থিটা, এটা একদম টানা মুখস্থ। যখন কোণ তোমার আনত তলের কোণ যখন তোমার একদম ভূমির সাথে থাকবে তখন এটা জি এ সাইন থিটা, আর যখন তোমার কোণ এই জায়গায় থাকবে, তোমার কোণ যখন এখানে থাকবে, তখন তুমি এ সমান সমান বলবা জি কস থিটা। এই জিনিসটা একটু মুখস্থ করে নাও, এই জিনিসটা একটু মুখস্থ করে নাও, তাহলে তুমি করতে পারো কি, ওকে। আর এবার হচ্ছে গাড়ির বেগ বের করবা, ঠিক আছে? দেখো কালার চেঞ্জ করি, তো আমার ত্বরণটা শুধুমাত্র এখান থেকে বের করতে হবে। দেখো এ সমান সমান বললাম জি সাইন থিটা, থিটার জায়গায় কত? 30 ডিগ্রি। এখন জি এর মানটা বসিয়ে দাও, জি এর মান 9.8 সাইন 30 ডিগ্রি। ক্যালকুলেশনটা করো, দেখো ক্যালকুলেটর যদি ইউজ করি তাহলে আসে 9.8 গুণ তোমার সাইন 30 ডিগ্রি, যদি হয় তাহলে মান আসে 4.9 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। হ্যাঁ, এটা যেই পারলা, এখন তুমি কোনো কিছু থেকে নামতিছো, উপরে উঠতেছো না, তখন তোমার ভি স্কোয়ারের একটা সূত্র আছে, ইউ স্কোয়ার প্লাস 2as, কি ইউএস। এখন যদি প্রথমে আমি ছিলাম তখন আমার আদিবেগ ছিল 0, প্রথমে যখন আমি উপরে ছিলাম আমার আদিবেগ ছিল 0, অর্থাৎ ভি সমান সমান তুমি লিখতে পারো রুট ওভার 2as, কি লিখতে পারো? রুট ওভার 2as। এখন এখান থেকে ক্যালকুলেশনটা করো, রুট ওভার
টু এ এর মানটা কত, ওই যে 4.9, আর তুমি হচ্ছে আর কত এসটা 20 মিটার, সরি 20 মিটার, আনত তলের দৈর্ঘ্য 20 মিটার ছিল, এবং ক্যালকুলেশনটা আবার ক্যালকুলেটরের সাহায্যে করবা, রুট অফ আর 2 ইন্টু 49 ইন্টু 20, তাহলে কত আসে তোমার কাছে? আচ্ছা, এটা 49 দিয়ে ফেলছি, 4.9 হবে, ক্যালকুলেশনটা একটু ভুল গেছে ভাইয়া। এটা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। অ্যান্সার কত আসলো? 14 মিটার পার সেকেন্ড। তাহলে এটা একটু আবার রিক্যাপ করি। দেখো আমার একটু গলায় সমস্যা আছে, তো আমি আস্তে আস্তে ভয়েসটা স্লো করে নিচ্ছি, ঠিক আছে? দেখো, যখন আমি তোমাকে বললাম একটা আনত তল থাকবে, যখন একটা আনত তল থাকবে, তোমার যখন কিনা থিটা তোমার ভূমির সাথে, যখন কিনা তোমার থিটা ভূমির সাথে, তখন একটা জিনিস মনে রাখবা, এখানকার তোমার এ হচ্ছে জি সাইন থিটার সমতুল্য। কিসের সমতুল্য? জি সাইন থিটার। কিন্তু থিটা যখন তোমার উপরে উলম্বের সাথে, তখন এখানকার ত্বরণ হবে তোমার জি কস থিটার সমতুল্য। কিসের? জি কস থিটার। তাহলে এই দুটো একটু মনে রাখবা, আনত তলের কোথায় কোনটা দেওয়া আছে সেখানে তুমি ত্বরণ পেয়ে যাবা। তাহলে আমি আনত তলের দেখলাম ভূমির সাথে, দেখো ওই যে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে অনুভূমিকের সাথে থাকার কারণে আমি এখান থেকে ত্বরণটা বের করে নিলাম জি সাইন থিটা। তাহলে ত্বরণটার মান আসলো 4.9 মিটার। এখন ত্বরণ পাইলেই আমরা জানি একটা সূত্র, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। দেখো এখানে আমরা টি এর কোনো ফর্মুলা ইউজ করি না, কারণ টি দেওয়া নাই। সময় থাকলে আমরা সময়ের সূত্রতে যাইলাম, যে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ওই সূত্রে যাইতে পারতাম। কিন্তু এখানে টি নাই, টি কে স্কিপ করার জন্য আমরা ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as এই সূত্রে গেছি, কারণ এস এর মানটা আমার দেওয়া আছে, এর মানটা আমরা বের করে ফেলছি। কিন্তু ইউ এর মান আদিবেগ, সে তো প্রথমে যে স্থির ছিল, তাই না? প্রথমে স্থির থাকার কারণে এটা কি হলো? ও জিরো। তাহলে জিরো, এন্ড ভি এর মানটা এখান থেকে ইজিলি 14 মিটার পার সেকেন্ড বের করতে পারবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। বাট এই দুটো জিনিস মেন, এই দুটো জিনিস মেন কি, যদি কোণ নিচে থাকে এ সমান সমান জি সাইন থিটা, যদি কোণ উপরে থাকে এ সমান সমান জি কস থিটা। দেখো 40 নাম্বার, এটা হচ্ছে তোমার ভেক্টরের একটা সুন্দর জিনিস ছিল, যেটা তোমার নিউটনিয়ান বলবিদ্যাতেও আছে, সেটা হচ্ছে উপাংশ। দেখো এই বলটা, দেখো এখানে সুন্দর করে এটা আঁকাই, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা তোমার ওয়াই অক্ষ। তাহলে এক্স আর ওয়াই অক্ষ পরস্পরের লম্বভাবে থাকে, ঠিক এর মাঝ বরাবর দিয়ে একটা যদি ফোর্স তুমি এফ দাও, তাহলে থিটাটা ভূমির সাথে ধরে নিবা, থিটাটা তুমি ভূমির সাথে ধরবা, আর এফ এর দুটো উপাংশ বের হবে, একটা লম্ব বরাবর যাবে আর একটা ভূমি বরাবর যাবে। ঠিক আছে, তো ভূমি বরাবর যেটা যায় সেটাকে বলা হয় এফ কস থিটা, আর লম্ব বরাবর যেটা যায় সেটাকে বলা হয় তোমার এফ সাইন থিটা। এখন দেখো উদ্দীপক অনুযায়ী ও ওয়াই অক্ষ বরাবর বলের মান কত? ও ওয়াই অক্ষ মানে তোমার লম্ব বরাবর, ওয়াই এটা কি এফ সাইন থিটা হবে। তাহলে এফ সাইন থিটাটা একটু ক্যালকুলেশন করে দাও তো ভাইয়া, এফ সাইন থিটা। দেখো তো ভাইয়া এফ এর মান কত? 5 নিউটন, মেরে দিলাম। সাইন, এখন তুমি বলবো ভাই ডিগ্রি কই? একটু আগেই বললাম দুটো অক্ষ পরস্পরের 90 ডিগ্রিতে থাকে, আর এর মাঝ বরাবর গেছে, অর্থাৎ এটা কত? 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি যদি বসাও, তাহলে 5 ইন্টু সাইন 45 ডিগ্রির মান 1/√2, তোমার অ্যান্সার আসে 3.5 নিউটন। কত আসে? 3.5 নিউটন। ওকে, আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো উপাংশের ম্যাথটা। এখন 41 নম্বর, আমরা খুব শেষের পথে, আর মাত্র এটা করার পরে আর 9টা ম্যাথ আছে। ঠিক আছে, এখন দেখো 5 কেজি ভর ও 0.25 মিটার ব্যাসার্ধের একটি বেলুন তোমার হচ্ছে, আচ্ছা এটা সব লিখি, দেখো 5 কেজি ভর, এম এর মান হচ্ছে তোমার 5 কেজি, মাশাআল্লাহ, এন্ড পয়েন্ট ব্যাসার্ধ হচ্ছে আর সমান সমান 0.25 মিটার, আর বেলুনটি কত কৌণিক বেগে ঘুরতেছে ভাইয়া? 50 রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগ 50 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এখন গড়াতে থাকলে তার গতিশক্তি কত হবে? ঠিক আছে, তার গতিশক্তি কত হবে? এখন দেখো আমরা গতিশক্তির ইকের সূত্র সব সময়ের জন্য কি জানি? হাফ এম ভি স্কয়ার। কিন্তু সর্বনাশ এই জায়গায় হয়েছে যে আমার ভির মানটা দেওয়া নাই, কিন্তু আমরা ভির মানটা বের করতে পারবো, ভি সমান সমান ওমেগা আর। এখন ওমেগার জায়গায় তুমি 50 এবং আর এর মান হচ্ছে কত ছিল? আর এর মান 0.25। আচ্ছা, তাহলে ভি এর মান কত আসে? ক্যালকুলেশন করো, 50 গুণন 0.25 যদি করো, তাহলে তোমার কাছে আসবে 12.5 মিটার পার সেকেন্ড। এখন তুমি শুধু মানটা বসা দিবা, হাফ এম এর মান
এই বাচ্চাটা ছিল 5 কেজির এবং ভি হচ্ছে 12.5 এর স্কোয়ার। এটার মান ক্যালকুলেশন করো, হাফ ইন্টু 5 ইন্টু 12.5 তার স্কোয়ার। এটা করলে আসে 390.625 জুল। শক্তির একক কিসে? জুলে। তাহলে কোথায় আসে এটা ভাইয়া? 625, এই যে 390.63 দিয়ে দিছে। ওই 5 ছিল, ওই 5টারে কি করছে? 1 যোগ করছে এখানে। তাহলে 41 শেষ এবং এটা কমপ্লিট। এখন দেখো 42, 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে ভর হচ্ছে 5 কেজি, আমি তুলতেছি এবং বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বস্তুটিকে 10 সেকেন্ডে থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে? ওই বস্তুটাকে আমার, যে বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে তার ভর হচ্ছে 5 কেজি এবং আমি চাইছি ওকে 20 সেকেন্ডে থামাবো। তাহলে আমাকে ওর ভিতরে কত ফোর্স প্রয়োগ করা লাগবে? এখন দেখো, তুমি এ এর মানটা এখান থেকে বের করে নেওয়া লাগবে। কিসের মান? এ এর মান। এ সমান সমান কি? তোমার বেগ 10 মিটার পার সেকেন্ড ছিল, এখন সময় কত? 20 সেকেন্ডে আমি থামাবো। তাহলে এখন আমার মন্দন সবসময় নেগেটিভ হয়। ঠিক আছে, মন্দন নেগেটিভ হয়, বাট আমি এখানে নেগেটিভ চিহ্ন দিলাম না, আমি সরাসরি বললাম এর নাম হচ্ছে মন্দন, ত্বরণ না। ত্বরণ বললে আবার নেগেটিভ সাইন দেওয়া লাগবে আমার। হ্যাঁ, এখন এর ক্যালকুলেশনটা করে দাও। 10/20 ক্যালকুলেশন করলে 0.5 মিটার পার সেকেন্ডের স্কোয়ার আসে। সাবাস, তাহলে মন্দন তুমি পেয়ে গেলে। এবং ফোর্স, তাহলে ফোর্স এম এ। এখন এম এর মানটা কত? এম এর মান হচ্ছে 5 কেজি এবং তুমি মন্দন পাইছো 0.5। তো 5কে তুমি 0.5 দ্বারা গুণন করো, তাহলে কত আসবে? 5 গুণ 0.5, 2.5 নিউটন। 2.5 নিউটন। এই যে সি নম্বরে অ্যান্সার হচ্ছে 2.5 নিউটন। ক্লিয়ার? তাহলে এটা এভাবে করবা যে প্রথমে তোমার যে বেগটা দেওয়া আছে আর যে সময়ের ভিতরে আমাকে থামাইতে বলছে ওর সাহায্যে তুমি মন্দনটা বের করে নিবা এবং মন্দন পাওয়া গেলেই তুমি সূত্র লিখতে পারো F = ma। এম হচ্ছে বস্তুর ভর আর যে মন্দনটা তুমি বের করলে এর সাহায্যে ক্যালকুলেশন করলেই তুমি ওই, তাহলে আমাকে ওই বস্তুটাকে থামাতে হলে 2.5 মানের একটা বল দিয়ে তাকে আটকাতে হবে, তাহলে আমি 20 সেকেন্ডে থামাইতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 43, নিচের কোন লেখচিত্রটি গতিশীল কণার গতিশক্তি আর ভরবেগের পরিবর্তন নির্দেশ করে? দেখো, গতিশক্তি তোমার হচ্ছে ইকে আর ভরবেগ হচ্ছে p²/2m। এদের মাঝখানে সম্পর্ক হচ্ছে এটা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এদের ভিতরে যে সম্পর্ক এটা তো এখনো দেখাইলেন না, তাই না? চলো চলো এই সম্পর্কটা আমি একটু দেখিয়ে আসি। দেখো, সম্পর্কটা ছিল ইকে সমান তুমি জানতা হাফ এম ভি স্কোয়ার, এটা তুমি খুব ভালোভাবে জানো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পি সমান তুমি জানো এম ভি। ঠিক আছে, এখন আমি একটু জোর করেই উপরে এম এর স্কোয়ার আর ভি স্কোয়ার করে দিলাম। তো দেখো এম একটা উপরে বেশি হয়েছে, সেই সাথে এম আমি নিচে একটা ভাগ করে দিছি। তো এখন ওই এম ভি স্কোয়ারে তুমি এইভাবে লিখতে পারো যে এম আর ভি এক জায়গায় করে এর স্কোয়ার, এখন নিচে 2m। এখন দেখো এম ভি এর জায়গায় তুমি পি কে রিপ্লেস করতে পারো, তাহলে p²/2m। অর্থাৎ ই কে সমান কি করতে পারো? p²/2m। তাহলে সম্পর্কটা কি? √e কে আর 1/p। এখন p এর সাথে সম্পর্ক নিয়ে আসবো। তো p সমান তুমি করতে পারো √2m e কে। তাহলে সম্পর্ক কেমন দাঁড়ায়? p সমানুপাতিক √e কে। যদি এরকম সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে আমার গ্রাফটা হয়তো হচ্ছে এইরকম, কিন্তু দেখো ভাই এইটারে তুমি 1/p আকারে দিয়ে দিয়েছে। তাহলে √e কে বাই 1/p যদি করি তখন এর সম্পর্কটা আবার কি হয়ে যাবে? ব্যস্ত আনুপাতিক। আর ব্যস্ত আনুপাতিকের যে গ্রাফটা হয় সেটা হচ্ছে এইভাবে গ্র্যাজুয়ালি ডিক্রিজ হয়। তাহলে এটা হচ্ছে তোমার ডি নম্বরের অপশন। বাট যদি 1/p না দিয়ে শুধু p দিত তখন কিন্তু অ্যান্সার হতো এটা। ঠিক আছে, ওকে। এখন দেখো পরবর্তী ম্যাথ 44 নম্বর। সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? দেখো, এটা যদি তোমার সারফেস হয় অর্থাৎ ভূমি, এর উপরে তুমি সাইকেল চালাবা। সাইকেল তো এই রকম চাকা গোল্লা হয়, ঠিক এই বরাবর সাইকেলটা ঘুরে। এই বরাবর যখন ঘুরে ঠিক এই মোমেন্টে আসার সময় তার বেগ হয় এই বরাবর, অর্থাৎ প্রত্যেকটা সরলরেখ বরাবর বেগ যখন এদিকে হয় ঠিক ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল কোথায় কাজ করে? গতির বিপরীতে, অর্থাৎ বেগ যেদিকে যায় ঠিক তার বিপরীতে। তো বেগ যেহেতু একে সামনের দিকে নিয়ে যাচ্ছে তখন ঘর্ষণ কাজ করবে ঠিক উল্টা দিকে,
ঘর্ষণ ঠিক উল্টা দিকে কাজ করবে। তাহলে এদের মধ্যবর্তী কোণ তৈরি হয় কত? 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত তৈরি হয়? 180 ডিগ্রি। কোথায় আছে 180 ডিগ্রি? সিতে। ঠিক আছে, আমরা খুব 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 কাছে আছি ম্যাথ শেষের পথে। এবং 45 নম্বর দেখো, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বোর্ড এত সুন্দর একটা ম্যাথ যে 19 সালে দিছিল, আমি খুবই ইমপ্রেসড। ঠিক আছে, দেখো 2400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে, প্রশ্ন হচ্ছে এই জায়গায়, প্রতি মিনিটে 602 বার ঘুরে। এখন চাকাটির মানে জড়তার ভ্রামক কত? চাকাটির জড়তার ভ্রামক কত? তো এখান থেকে তুমি প্রথমে ওমেগার মানটা বের করে নিবা। ওমেগার মান কি? 2 π/n/t, 2 π/n/t। এখন 2 পায়ের মান 3.1416 বসাও, n এর মান কতবার ঘুরেছে? 602 বার। ওকে, এখন টি এর মান কত? প্রতি মিনিটে, তার মানে মিনিটকে আমি 60 সেকেন্ডে করে, মানে সেকেন্ডে করলাম, অর্থাৎ 60 দ্বারা ভাগ। এখন এই ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটরের সাহায্যে করবা। হ্যাঁ, তো ক্যালকুলেশন যদি করি, 2 গুণ 3.1416 গুণ 602 ডিভাইডেড বাই 60, ক্যালকুলেশনে আসে আমার 63.04। ক্যালকুলেশনে আমার কত আসে? 63.04। ঠিক আছে, এখন দেখো এটা গেল ওমেগার মান। এখন বলছে তোমার হচ্ছে 2400 জুল গতিশক্তি বিশিষ্ট, আমার কিন্তু বের করতে হবে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক আই বের করতে হবে, কিন্তু ওকে তো আমার লিঙ্ক আপ করা লাগবে, তাই না? ওমেগা বের করলাম, তার মানে কৌণিকের সাথে কিছু একটা তৈরি করে ফেলছি। এখন দেখো, কৌণিক গতিশক্তি যখন তুমি এইভাবে পড়ছো ভাই, তখন হাফ আই ওমেগা স্কয়ার পড়ছো। কৌণিক গতিশক্তি যখন তুমি পড়ছো তখন হাফ আই ওমেগা স্কয়ার। তখন আই হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে বেগ। এইবার দেখো এখান থেকে তুমি আইটা বের করতে পারবা। দেখো তোমার ই কে কত? 2400, হাফ আই এর মান আমার বের করা লাগবে, আর হচ্ছে তোমার ওমেগা এর মান 63.04, তার আবার স্কয়ার করে দিলাম। তার আবার কি করলাম? স্কয়ার করলাম। এখন দেখো এই দুই এই পাশে গুণ করে দাও, 2400 গুণ 2, তাহলে তোমার কাছে আছে 4800 সমান সমান আই ইন্টু 63.04 তার স্কয়ার। এখন এটা দ্বারা এখানে ভাগ করে দাও, ভাগ করলেই তোমার কাছে আসবে কত? 1.21 কেজি মিটার স্কয়ার। কি আসবে দেখো, এটা করে দাও, 4800 ডিভাইডেড বাই 63.04 তার স্কয়ার যদি করো 1.207, ওই 7কে আমি এই পাশে 1 করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 1.21 কেজি মিটার স্কয়ার। ইজিলি অ্যান্সারটা বের করতে পারলে, তাহলে এটা কতটুকু কঠিন মনে হয় তোমার কাছে? দেখো তো, যে এখান থেকে আমি কৌণিক বেগটা বের করলাম, কৌণিক বেগ বের করার সাথে সাথে আমি এই গতিশক্তির একটা সম্পর্ক পাইছিলাম, ই কে সমান সমান হাফ আই ওমেগা স্কয়ার। ওমেগার মান যেহেতু আমার বের হয়ে গেছে, তুমি এখান থেকে আই এর মানটা বের করতে পারলে। ঠিক আছে, এটা 2 ধাপের একটা ম্যাথ। কয় ধাপের? 2 ধাপের একটা ম্যাথ। যেই ধাপে আমার ওমেগা বের করতে হচ্ছে, আর আরেকটা ধাপ হচ্ছে ই কে এর একটা সূত্র, এটা আমার আগে থেকে জানা লাগবে। এই সূত্রটা আমার কি করতে হবে? আগে থেকে জানা লাগবে, সে থেকে তুমি আই বের করতে পারবা, অর্থাৎ জড়তার ভ্রামক বের হয়ে যাবে। এখন দেখো 46, সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত কেমন? অর্থাৎ গতিশক্তি আর জড়তার ভ্রামক একটু আগেই দেখলাম যে ই কে সমান সমান হাফ আই ওমেগা স্কয়ার। অর্থাৎ এখন যদি বলি আমার এই জিনিসটা জড়তার ভ্রামক আর গতিশক্তির অনুপাত, তাহলে মনে করো এই হাফ হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট ভ্যালু, যার কোনো পরিবর্তন হয় না। এখন আমার বের করতে হবে গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাত, অর্থাৎ ই কে বাই তোমার আই এর মান, ই কে বাই আই এর মান হাফ ইন্টু ওমেগা স্কয়ার। ঠিক আছে, এখন এই হাফটা যেহেতু কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের জায়গায় আমরা এইভাবে লিখতে পারি ই কে বাই আই সমানুপাতিক ওমেগা স্কয়ার। কনস্ট্যান্ট যেটার ভ্যালু ছিল ওটা তুলে দিয়ে আমরা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসলাম। যেমন সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমরা একটা ধ্রুবক নিয়ে আসা লাগে, ঠিক তেমন ওই ধ্রুবকটারে তুলে দিয়ে আমরা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসলাম। তাহলে প্রসেসটা দেখো, ই কে বাই আই সমানুপাতিক ওমেগা স্কয়ার। তাহলে গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাতটা তোমার কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। আশা করি এই ক্রিটিক্যাল ম্যাথটা তুমি খুব ইজিতে বুঝতে পারছো, খুব ইজিতে বুঝতে পারছো। তাহলে ভাইয়া পরবর্তী ম্যাথ আর দুইটা দেখো,
দুইটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে, ওই যে স্থিতিস্থাপক সংঘর্ষ যেটা আগে পড়াই আসছি তার আরেকটা প্রপার্টিস আছে। দেখো, সংঘর্ষের পূর্বের ও পরের মোট ভরবেগ একই থাকবে, মাস্ট বি। সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ সেম থাকবে। এই জন্য তো তুমি এটা লিখতা যে m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান হবে। তাহলে প্রথম প্রপার্টিস মানতেছে সংঘর্ষের পূর্বের ও পরের মোট গতিশক্তি একই হবে, ইয়েস। তাহলে হাফ m1 u1 এর স্কয়ার প্লাস হাফ m2 u2 এর স্কয়ার সমান সমান হবে হাফ m1 v1 এর স্কয়ার প্লাস হাফ m2 v2 এর স্কয়ার, m2 v2 এর স্কয়ার। তাহলে গতিশক্তি এবং ভরবেগ সংরক্ষিত থাকবে এবং সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে। অবশ্যই ওই যে প্রপার্টিস একে বলছিলাম যে প্রথম বস্তুর আদি বেগ দ্বিতীয় বস্তুর শেষ বেগের সমান এবং দ্বিতীয় বস্তুর আদি বেগ প্রথম বস্তুর শেষ বেগের সমান, তাহলে পরস্পর বেগটা কি করবে? বিনিময় করবে। তাহলে তোমার তিনটাই সত্য। খুবই গুরুত্বপূর্ণ ছিল ভাইয়া, রাজশাহী বোর্ড 2019-এ আসছে। পরবর্তী ম্যাথ, টর্কের একক। টর্ক টাউ সমান সমান আর এফ। তো এখানে ছিল নিউটন মিটার, একটা নিউটন মিটার পেয়ে গেলাম। এখন দেখো আবার টর্ক সমান সমান, এখানে একটা টর্ক সমান সমান তুমি জানো আর এফ। ভাইয়া এফ কে ভেঙে দাও, এফ কে ভাঙলে এম এ আর, তাহলে কি আসে? এম এর জায়গায় কেজি, আর হচ্ছে তোমার ত্বরণের জায়গায় লিখবা কি মিটার পার সেকেন্ডের স্কয়ার ইনটু আর এর জায়গায় আবার মিটার। তাহলে একটু সাজাও, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার এটাও সত্য। আর একটা হচ্ছে টর্কের একক জুল পার সেকেন্ড, তার মানে W/T, এটা হচ্ছে তোমার ক্ষমতার একক। জুল পার সেকেন্ড কিসের একক? ক্ষমতার একক। তো এটা সত্য না। তাহলে 1 আর 2 কোথায় আছে? দেখো বি নম্বর অপশনে। 1 আর 2 কোথায় আছে? বি নম্বর অপশনে। আচ্ছা, আর 2টা ম্যাথ না, আর 4টা ম্যাথ আছে, ঠিক আছে। দেখো 49, সংঘর্ষের ফলে বস্তুদ্বয় মিলিত হলে মিলিত বেগ কত হবে? সংঘর্ষের ফলে বস্তুদ্বয় মিলিত হলে মিলিত বেগ কত হবে? এখন একটা জিনিস খেয়াল করো, মিলিত বেগ যখন চাইবে তখন সূত্রটা এমন, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু, যেহেতু বেগ মিলিত হয়েছে তাহলে দুজনের বেগ v, m1 প্লাস m2। এখন v এর মানটা এখান থেকে বের করে দিবা যে v। আরেকটা জিনিস খেয়াল করবা, আচ্ছা এটা লিখে নি আগে, হ্যাঁ m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। যেহেতু পরস্পর বিপরীত দিক থেকে আসতেছে, এদিক থেকে একটা আর এদিক থেকে একটা, যে কোনো একটা তোমাকে নেগেটিভ ভ্যালু ধরা লাগবে, যে কোনো একটা তোমাকে নেগেটিভ ভ্যালু ধরা লাগবে। কারণ দেখো এরা পরস্পর বিপরীতমুখী, পরস্পর কোন দিকে যাচ্ছে? বিপরীত দিকে যাচ্ছে। বিপরীত দিকে গেলে যে কোনো একটা নেগেটিভ ধরবো। আমি নেগেটিভ কোনটা ধরি? যার বেগটা ছোট তাকে আমরা নেগেটিভ ধরতাম। তো এখানে কি করব? আমি ইউ2টা নেগেটিভ ধরবো। তো ইউ2 যদি নেগেটিভ হয়, দেখো ইউ2 যদি নেগেটিভ হয় তাহলে এর উপর একটা প্রভাব বিস্তার করবে, এটা কি হয়ে যাবে? তোমার নেগেটিভ হয়ে যাবে। এটা কি হবে? নেগেটিভ। তাহলে তুমি এইভাবে মানটা এখানে বসিয়ে দাও যে m1 এর মান কত ছিল? 10 কেজি, u1 এর মান 15 মাইনাস, এখন m2 এর মান হচ্ছে 20 কেজি আর ওর বেগ হচ্ছে 5। তাহলে এখানে 10 আর 20 যোগ করলে 30, ক্যালকুলেশন করলে আসবে কত? 5/3 মিটার পার সেকেন্ড। খুব ইজি একটা ম্যাথ ছিল, কিন্তু এখানে সমস্যা হয় কি, ভুল হয় এই জায়গায় যে পরস্পর বিপরীত দিকে আসতেছে, এটা মনে থাকে না। এটা যে কোনো একটা, তুমি বড়টারও ধরতে পারো ছোটটা ধরতে পারো, কোনো ব্যাপার না। যদি বড়র দিকে যাই, তুমি বড়টা নেগেটিভ ধরো তাহলে নেগেটিভ মান আসবে, আর যদি বড়টা পজিটিভ ধরো তাহলে পজিটিভ মান আসলে পজিটিভ দিকে যাবে। এটা দিক নির্ভর করে, নেগেটিভ কোনো সমস্যা না। তাহলে 50 নম্বর, খুব দেখো এটা সংজ্ঞা, হুবহু একটা সংজ্ঞা ম্যাথ। দেখো সংজ্ঞা আছে, খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে কি বলে? আমরা ঘাত বলের সংজ্ঞা থেকে এটা পড়ছে যে খুব অল্প সময়ের ভিতরে বা স্বল্প সময়ের ভিতরে অনেক বড় মানের একটা বল যখন কাজ করে তখন তাকে আমরা বলি ঘাত বল। ঠিক আছে, শেষ। তাহলে এটা পুরো কিসের পরে ছিল? সংজ্ঞার পরে। পরের ম্যাথটা দেখো। আচ্ছা, আমাদের এইটাই হচ্ছে লাস্ট ম্যাথ। এটাই আমাদের কি ম্যাথ? সরি, এটার পরে আর একটা ম্যাথ আছে, লাস্ট ম্যাথ। এখন দেখো 15 কেজি ভরের একটি গাড়ি
400 নিউটন ঘর্ষণ বল যুক্ত সোজা রাস্তায় 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে, ঠিক আছে। গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত? দেখো ভাইয়া, একটা রাস্তা, যেই রাস্তায় একটা গাড়ি আছে, দেখো এই গাড়িটা যখন এই রাস্তা দিয়ে চলতেছে তখন এদের চাকা আর এদের ভিতরে একটা ঘর্ষণ বল কাজ করে। সেই ঘর্ষণ বল কি? এফ কে ঘর্ষণ বল কাজ করে। এবং এই গাড়ির উপরে মনে করো আমি ফোর্স দিচ্ছি বড় হাতের এফ পরিমাণ, আবার এই ফোর্সের কারণে গাড়িটা সামনের দিকেই যাচ্ছে এম এ পরিমাণ। কি পরিমাণ? এম এ পরিমাণ। তাহলে দেখো এই মোট ফোর্সটা কয় দিকে কাজ করতেছে? যে মোট ফোর্সটা এম এ বলে গাড়িটাকে আমার নিয়ে যাচ্ছে, আবার দেখো একজনকে বাধা দিচ্ছিল এফ কে, আবার ওই এফ কেউ তোমার ঠেলে যাচ্ছে, তার মানে ওকেও বল দিয়ে যাচ্ছে আবার নিজেও চলতেছে। তার মানে প্রযুক্ত বল এফ সমান সমান এম এ প্লাস এফ কে। এখন এটা শুধুমাত্র মান বসাবো, আর কিছু না। দেখো বস্তুর ভর ছিল 1500 কেজি, ত্বরণ কত ছিল ভাইয়া? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ঘর্ষণ বল আমার 400 নিউটন। তাহলে টোটাল মান কত আসে? 1500 গুণ 5 যোগ 400, অ্যান্সার আসে 7900 নিউটন। দেখো এখানে এককগুলো সব কিলো নিউটন আছে, সব কিলো নিউটনে। তাহলে আমরা করব কি? 1000 দ্বারা ভাগ করব, তাহলে 7.9 কিলো নিউটন। তাহলে এই ডি নম্বর হচ্ছে আমাদের অপশন। এখন দেখো রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। রৈখিক বেগ ভি, কৌণিক বেগ ওমেগা, এই সম্পর্কটা না বারবার ক্যালকুলেশনের ভিতরে আমরা ইউজ করলাম, তাহলে এটা কি আর করা লাগবে? ভি সমান সমান ওমেগা আর। অলরাইট, কোথায় আছে? এই যে ওমেগা আর। একটা সুন্দর কথা এটা তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমাদের মধ্যে যেন এমন একটি দল থাকে যারা কল্যাণের দিকে ডাকবে এবং সৎ কাজের জন্য আদেশ করবে, তারপরে এবং মন্দ কাজে বাধা দিবে, আর তারাই সফলতা লাভকারী। তার মানে তোমাদের জন্য একটা উপদেশ থাকবে, সৎ কাজে সবাইকে আগ্রহী করবা, মন্দ কাজে সবাইকে বাধা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে নিউটনিয়ান বলবিদ্যার যে 52টা এমসিকিউ আমি করাইলাম, আমি আশাবাদী যদি 52টা এমসিকিউ তোমরা মিনিমাম খাতায় লিখে করো এবং নিজে আরেকবার প্র্যাকটিস করো, অর্থাৎ 2 বার যদি করো, তোমার যদি এটা মনে থেকে যায়, ইনশাল্লাহ এখান থেকে তুমি 3 থেকে 4টা এমসিকিউ ভাই শিওর কমন পাবা, এটা আল্লাহ ভরসা বলা যেতে পারে। এইগুলো থেকেই কিন্তু মান সেম পাবা না, এটা স্বাভাবিক, মান সেম পাবা না, কিছু কোয়ালিটি ভিন্ন করবে, বাট প্রশ্নগুলো এই কোয়ালিটিরই থাকবে, যেই সূত্রগুলো আমরা ইউজ করলাম সেই সূত্রগুলোই থাকবে, বুঝতে পারছো? তাহলে চেষ্টা করব যেই ম্যাথগুলো এখন আমরা করলাম মিনিমাম 2 বার করার। আর যদি সব থেকে ভালো হয় তুমি হচ্ছে স্লাইড পাওয়ার পরে খাতায় এই ম্যাথগুলো লিখে নাও, তাহলে পরীক্ষার রাতের আগে শুধুমাত্র এই এমসিকিউ গুলো এক নজর দেখে যাবা, তাহলেই তোমার এমসিকিউ এর উপর যে প্রিপারেশনটা বলা যেতে পারে মোটামুটি অনেক ভালো পর্যায়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।